পুস্তক কিট চ্যানেলে আপনারা শুনছেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেস রচিত উপন্যাস 100 ইয়ার্স অফ সলিটিউড। আজ অষ্টাদশ এবং শেষ পর্ব। অবসর সময় কিছু করে কাটানোর জন্য গাস্তন সকালটা কাটাত মেলকিয়াদেসের ঘরে, লাজুক আউরেলিয়ানোর সঙ্গে। ওর সঙ্গে দুনিয়ার গোপন সমস্ত কোণাঘুপচি উন্মোচন করাকে উপভোগ করতে শুরু করে সে, যে কোণাঘুপচিগুলো আউরেলিয়ানো এমনভাবে চিনতে যেন সে ওখানে অনেক দিন ছিল। গাস্তন যখন প্রশ্ন করে যে সব তথ্য বিশ্বকোষে নেই তা সে কিভাবে পেল, তখন হোসে আরকাদিওর মতো একই জবাব পেল, সবই জানা যায়। সংস্কৃত ছাড়াও আউরেলিয়ানো শিখেছিল ইংরেজি, ফরাসি, অল্পবিস্তর লাতিন ও গ্রিক। এ সময় যেহেতু সে প্রতি বিকেলে বাইরে বেরোত আর আমারান্তা উর্সুলা প্রতি সপ্তাহে হাত খরচের জন্য নির্দিষ্ট একটা অঙ্কের টাকা ওকে দিত, ফলে ওর ঘরটাকে মনে হতো জ্ঞানী কাতালিয়ানোর বইয়ের দোকানের এক শাখা। প্রচণ্ড আগ্রহ নিয়ে গভীর রাত পর্যন্ত পড়ত সে, যদিও পড়াশোনা সম্বন্ধে সে যেভাবে আলাপ করত তাকে করে গাস্তনের মনে হতো শেখার জন্য নয়, বরং সে যা জানে সেগুলোর সত্যতা প্রমাণের জন্যই সে বইগুলো কেনে। আর পার্চমেন্টগুলো যেভাবে তাকে আকৃষ্ট করত, অন্য কোনো কিছুই ততটা করত না। আর সকালের বেশিরভাগ সময় সে উৎসর্গ করত পার্চমেন্টগুলোর পেছনে। যেমন গাস্তন তেমনি তার স্ত্রী তাকে পারিবারিক জীবনে জড়াতে চাইলেও আউরেলিয়ানো ছিল রহস্যাবৃত মানুষ, যার চারদিকে ঘেরা রহস্যের মেঘ প্রতিনিয়তই আরও ঘনীভূত হচ্ছিল। পরিস্থিতিটা এমনই দুর্লঙ্ঘ হয়ে পড়ে যে সময় কাটানোর জন্য গাস্তান অন্য পন্থা খুঁজে নিতে বাধ্য হয়। ওই সময়টাতেই বিমান ডাক চালুর চিন্তাটা তার মাথায় আসে। প্রকল্পটা নতুন কিছু ছিল না। সত্যি বলতে কি, যখন তার আমারান্তা উর্সুলার সঙ্গে পরিচয় হয় তখন থেকেই কাজটা অনেক দূর এগিয়ে রাখা হয়েছিল। তবে সেটা মাকনদের জন্য নয়, বরং বেলজীয় কঙ্গোর জন্য, যেখানে তার পরিবারের টাকা বিনিয়োগ করা আছে পাম অয়েলের ব্যবসাতে। বিয়ে আর বউকে খুশি করতে মাকন্দে কয়েক মাস থাকার সিদ্ধান্ত সেটাকে স্থগিত রাখতে বাধ্য করে। কিন্তু যখন দেখতে পায় জনগণের উন্নতির জন্য আমারান্তা উর্সুলা এক মিটিংয়ের আয়োজনে ব্যস্ত আর ফিরে যাওয়ার সম্ভাবনার ব্যাপারে ইঙ্গিত করাতে তা হেসে উড়িয়ে দেয়, তখন সে বুঝে যায় এটা অনেক দূর পর্যন্ত গড়াবে। আর সে কোনো প্রকল্পের পুরোধা হলে সেটা আফ্রিকাই হোক বা ক্যারিবীয় অঞ্চলেই হোক, সেটা একই কথা। এই চিন্তা করে ব্রাসেলসের এক বিস্তৃত অংশীদার বন্ধুর সঙ্গে যোগাযোগ করে। ব্যবসার কাগজপত্র তৈরি হওয়ার পাশাপাশি সেই প্রাচীন জাদুময়ী বিস্তীর্ণ এলাকা, বর্তমানে যা পাথরে ভর্তি ফাটল ধরা সমভূমি, সেখানে এক অবতরণ ক্ষেত্র তৈরি করে এবং গবেষণা করে বায়ুর প্রতি গতিবিধির ওপর, উপকূলীয় এলাকাটার ভৌগোলিক অবস্থা আর আকাশপথে চলাচলের সেরা পথগুলোর ওপর। কিন্তু তার অজান্তেই সে গবেষণা চালিয়ে যেতে থাকে, যেটি ছিল হেবার্ট সাহেবের গবেষণার সঙ্গে এতটাই মিল যে গ্রামের লোকের মনে সন্দেহ সৃষ্টি করে যে সে বিমান যাতায়াতের সময়সূচি নিয়ে কাজ করছে না, সে পরিকল্পনা করছে কলা লাগানোর। এই প্রকল্পটা যে তার মাকন্দে থেকে যাওয়াটাকে অর্থপূর্ণ করে তুলতে পারে, এ কথা বুঝতে পেরে সে কয়েকবার প্রাদেশিক রাজধানীতে গিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবসার জন্য অনুমতিপত্র ও বিমান ডাকের নিরঙ্কুশ স্বত্বাধিকার পাওয়ার কাগজপত্র বানায়। অন্যদিকে ফের্নান্দার অদৃশ্য চিকিৎসকদের সঙ্গে পত্র বিনিময়ের মতোই একইভাবে ব্রাসেলসের অংশীদারদের যোগাযোগ চালিয়ে তাদের সন্তুষ্ট অর্জন করে এক দক্ষ কারিগরের সঙ্গে প্রথম বিমানটা জাহাজযোগে নিকটতম বন্দরে পাঠিয়ে দেওয়ার কাজে, যে কারিগর বিমানটা জোড়া লাগিয়ে নিজেই উড়িয়ে নিয়ে আসবে মাকন্দে। আবহাওয়া সম্বন্ধে হিসাব নিকাশের আরম্ভের 1 বছর পর সে অংশীদারদের অঙ্গীকারে বিশ্বাস করে কখন বিমানটা উদয় হবে এই আশায় আকাশের দিকে চোখ রেখে বাতাসের শব্দে কান পেতে রাস্তায় পায়চারি করতে অভ্যস্ত হয়ে পড়ে। যদিও আমারান্তা উর্সুলা বুঝতে পারেনি, তবু তার প্রত্যাবর্তন আউরেলিয়ানোর জীবনে এক আমূল পরিবর্তনের সৃষ্টি করে। হোসে আরকাদিওর মৃত্যুর পর সে কাতালিওনোর দোকানের এক বাঁধা খদ্দের হয়ে গিয়েছিল। তাছাড়া যে স্বাধীনতা তখন সে উপভোগ করত ও যে সময় সে ব্যয় করত, তাতে গ্রামটা সম্বন্ধে কৌতূহলের উদ্রেক হয় তার ভেতর, আর গ্রামটার সঙ্গে তার পরিচয় ঘটে বিস্ময়বোধহীনভাবে। ধুলোমলিন নির্জন রাস্তাগুলো ধরে সে ঘুরে বেড়াত বৈজ্ঞানিকের আগ্রহ নিয়ে,
পোড়োবাড়িগুলোর জানালার মরিচা ধরা শিকগুলো, মৃতপ্রায় পাখিগুলো ও স্মৃতির ভারে নতবাসিন্দাদের পরীক্ষা করতে। কল্পনা দিয়ে পুনরায় গড়ে তোলার চেষ্টা করত ধ্বংসপ্রাপ্ত জৌলুসে ভরা কলা কোম্পানির শহরটাকে, যার শুকনো চৌবাচ্চা তখন কানায় কানায় ভরা ছিল পুরুষদের জুতো ও মহিলাদের পচা চপ্পলে। সেই শহরটার রাইঘাসের কারণে ধ্বংস হয়ে যাওয়া বাড়িগুলোতে পায় এক জার্মান কুকুরের কঙ্কাল, তখনও লোহার শিকল দিয়ে বাঁধা। এক টেলিফোন বাজছে আর বেজেই চলছে, যতক্ষণ পর্যন্ত না সে সেটা কানে লাগায় আর বুঝতে পারে এক দূরবর্তী দুশ্চিন্তাগ্রস্ত মহিলা ইংরেজিতে প্রশ্ন করছে, আর ও উত্তর দেয়, হ্যাঁ, ধর্মঘট শেষ হয়েছে আর ৩,০০০ মৃতদেহ ছুঁড়ে ফেলা হয়েছে সাগরে, কলা কোম্পানি চলে গিয়েছে, অবশেষে মাগন্দে অনেক বছর পর শান্তি ফিরে এসেছে। এই ঘোরাফেরাই ওকে নিয়ে যায় নিষিদ্ধ এলাকায়, যেখানে অন্য সময় টাকার তোড়া ওড়ানো হতো কুম্বিয়া নাচের আসরের মদত জোগাতে। যখন রাস্তাগুলো ছিল অন্য সব রাস্তার থেকে করুণ, দুর্দশাগ্রস্ত গোলকধাঁধা, কিছু কিছু লাল বাতি তখনও জ্বলছে, যেখানে পরিত্যক্ত নাচঘরগুলো নষ্ট ফুলের মালা দিয়ে সাজানো, যেখানে কখনোই বিয়ে করেনি এমন হাড়গিলে আর স্থূলকায় বিধবারা, ফরাসি রমণীদের পরদাদিরা তখনও অপেক্ষা করছে গ্রামোফোনের পাশে। সেখানে আউরেলিয়ানো এমন কাউকে পায় না যার মনে আছে নিজের পরিবারের কথা, এমনকি কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার কথা। কেবল যার মনে আছে সে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের সর্বপ্রাচীন এক কালো বৃদ্ধের, যার তুলোভর্তি মাথা দেখলে ছবির নেগেটিভের কথা মনে পড়ে, যে বাড়ির সদর দরজায় বসে সূর্যাস্তের বেদনা বিধুর স্তব গেয়ে যাচ্ছে। আউরেলিয়ানো ওর সঙ্গে কথা বলতো অল্প কয়েক সপ্তাহে শেখা পাপিয়ামেন্তো ভাষায়, আর মাঝে মধ্যে আউরেলিয়ানোকে ভাগ দিত তার নাতির মেয়ের হাতে রান্না করা মুরগির মাথার স্যুপের। যে মেয়েটা ছিল বিশাল দেহি, কৃষ্ণকায়, শক্ত হাড়গোড়ওয়ালা, যার ঘটকির মতো পাছা, জ্যান্ত তরমুজের মতো স্তন, নিখুঁত গোল মাথাটা তারের মতো চুলের আবরণে ঘেরা, দেখলে মনে হয় মধ্যযুগের যোদ্ধাদের শিরস্ত্রাণ। ওর নাম নিগ্রোমান্তা। তখন আউরেলিয়ানো ছুরি, কাঁটা চামচ, মোমবাতি আর অন্য টুকিটাকি জিনিসপত্র বিক্রি করে বেঁচে আছে। যখন তার কাছে ফুটো পয়সা যাও থাকত না, যেরকমটি প্রায়ই ঘটত, সে বাজারের পেছনে চলে যেত, যেখানে ওকে মাগনা দিত আবর্জনায় ফেলার জন্য রাখা মুরগির মাথা, আর ও সেটা নিয়ে নিত নিগ্রোমান্তাকে দিতে, যাতে নোনতা শাক মিশিয়ে সেটাকে পরিমাণে বাড়ানো যায় আর পুদিনা পাতা মিশিয়ে সুভাষিত করা যায়। পোড়োদাদার মৃত্যুর পর আউরেলিয়ানো ওখানে যাওয়া বন্ধ করে দিল। প্লাজার কালো আলমন্ডের নিচে নিগ্রোমান্তাকে পেত, যেখানে মেয়েটা পাহাড়ি জন্তু আকৃষ্ট করার শীষ বাজিয়ে বিরল নিশাচর প্রাণী ডেকে আনত। অনেকবারই তার সঙ্গী হতো সে, মুরগির মাথার স্যুপ ও অন্য দরিদ্রপ্রিয় খাবার নিয়ে পাপিয়ামেন্তো ভাষায় কথা বলতো, আর সে হয়তো এভাবেই ওর সঙ্গে দেখা করত, যদি না নিগ্রোমান্তা তাকে জানাতো তার সাহচর্য খদ্দের তাড়িয়ে দেয়। প্রায়ই তার মনে কামভাব জাগত, আর যদিও স্বয়ং নিগ্রোমান্তাকেই মনে হতে পারত তাদের ভাগ করে নেওয়া এক স্মৃতিকাতরা তার স্বাভাবিক পরিণতি বলে, তখনও সে তার সঙ্গে শুতো না। ফলে আউরেলিয়ানো কুমারী থেকে যায়। যখন আমারান্তা উর্সুলা মাকন্দে ফিরে এসে ভগ্নিশূলা আলিঙ্গন করে, যত তার দম বন্ধ হয়ে যায়। যতবারই আমারান্তা উর্সুলাকে দেখত, বিশেষ করে যখন তাকে হাল ফ্যাশনের নাচের পদক্ষেপ শেখাত, তখন সে হাড়ের মজ্জার মধ্যে অসহায়তের আশ অনুভব করত, যেমনটি অনুভব করেছিল তার প্রপিতামহের বাবা গুদামের ভেতর পিলার তেরনেরার তাসের অজুহাতের সময়। এই যন্ত্রণাকে গলা টিপে মারতে সে পার্চমেন্টগুলোর আরও গভীরে ডুব দেয়, আর এড়িয়ে যায় তার সেই খালার নির্দোষ তোষামোদ, যে খালা বিষিয়ে দিয়েছিল তার রাতগুলোকে দুর্দশার বাষ্প দিয়ে। আর যতই সে এড়িয়ে যেত, ততই বেশি উৎকণ্ঠার সঙ্গে অপেক্ষা করত তার মর্মিয়ান্তিক হাসির, তার সুখী বিড়ালের ডাক আর তার কৃতজ্ঞতাময়ী গানের। অপেক্ষা করত প্রণয় জ্বরে খাবি খেতে খেতে যে কোনো সময় বাড়ির অসম্ভব জায়গায়। এক রাতে তার বিছানা থেকে 10 মিটার দূরত্বে রৌপ্যশালায় উন্মত্ত তলবপেটের অধিকারী দম্পতিটির বোতলের আলমারি তছনছ করে শেষ পর্যন্ত মিউরিয়েটিক অ্যাসিডের ছোট পুকুরের মধ্যে প্রণয়ে লিপ্ত হয়। আউরেলিয়ানো যে শুধুমাত্র 1 মিনিটও ঘুমোতে পারেনি তাই নয়, পরের দিনটা তার কাটে জ্বরে ভুগতে প্রচণ্ড ক্রোধে ফোপা করে। তার কাছে অনন্তকাল মনে হয় সেই রাত আসাল অপেক্ষাটাকে, যে রাতে প্রথমবারই সে অপেক্ষা করে আলমন্ড গাছের নিচে নিগ্রোমান্তার জন্য। অনিশ্চয়তার শীতল কাঁটায় বিদ্ধ হয়, মুঠের মধ্যে আমারান্তা উর্সুলার কাছ থেকে চেয়ে নেওয়া 1 পেসো 50 সেন্ট চেপে ধরে। আর পয়সাটা সে নিয়েছিল প্রয়োজনের নিমিত্তে নয়, বরং ব্যাপারটাকে জটিল করতে, আমারান্তা উর্সুলাকে জড়িতে, তাকে হীন করতে, তার অভিযানের সঙ্গে কোনোভাবে সঙ্গী করতে।
নিগ্রোমান্তা তাকে নকল মোমবাতি দিয়ে আলোকিত ঘরে ভাঁজ করা খাটে নিয়ে যায়, যে খাটের বিছানা খারাপ ভালোবাসার দ্বারা নোংরা, আর নিয়ে যায় তার বনো কুকুরির অনুভূতিশূন্য আত্মাবিহীন ভরির মধ্যে, যেটা তৈরি হয়েছিল আতঙ্কিত এক শিশুকে বুঝ দিয়ে বিদায় করতে। কিন্তু খুব দ্রুতই সে আবিষ্কার করে এক পুরুষ যার প্রচণ্ড শক্তির দাবিতে তার দরকার হয় অস্ত্রের মধ্যে এক ভূমিকম্পনজনিত পুনর্বিন্যাসের। প্রণয়ে বাধা পড়ে ওরা। আউরেলিয়ানো সকালটা কাটাত পার্চমেন্টের অর্থোদ্ধারে, আর দুপুরে সিয়েস্তার সময় চলে যেত নিদ্রা উদ্রেককারী ঘরে, যেখানে নিগ্রোমান্তা অপেক্ষা করত কি করে কেঁচোর মতো, পরে শামুকের মতো, আর সর্বশেষে কাঁকড়ার মতো করে করতে হয় তা শেখাতে, যতক্ষণ না আউরেলিয়ানোকে ত্যাগ করতে হতো অন্যদের হারানো প্রণয়ের খোরাক হতে। ওর কোমরে চারদিকে চিকন এক বন্ধনী ছিল, যেটাকে চেলোর বাদ্যযন্ত্রের তার দিয়ে তৈরি বলে মনে হলেও সেটা ছিল ইস্পাতের মতো শক্ত, আর যেটার কোনো আগা বা মাথা ছিল না, কারণ সে ওটা নিয়েই জন্মেছে ও বড় হয়েছে। আর এটাকে আবিষ্কার করতে আউরেলিয়ানোর কয়েক সপ্তাহ লেগে যায়। প্রায় সব সময় সঙ্গম ও সঙ্গমের মাঝে দমবন্ধ গরমে দস্তার চালে মরিচার কারণে জলজল করা দিবাকালীন নক্ষত্রের নিচে ওরা খেত বিছানায় বসে। এই প্রথমবার নিগ্রোমান্তা পায় এক বাধা মানুষ, এক হাড়গোড় পিষে ফেলার লোক। দম ফাটানো হাসিতে ফেটে পড়তে পড়তে সে বলেছিল এমনকি সে স্বপ্নও দেখতে শুরু করেছিল ওকে নিয়ে, যতক্ষণ পর্যন্ত না সে শোনে আমারন্তা উর্সুলার ব্যাপারে আউরেলিয়ানোর অবদমিত প্রবল আসক্তির স্বীকারোক্তি। আসক্তি মুক্তির উপায় হিসেবে আউরেলিয়ানো তার কাছে এসেছিল, আর তার প্রণয় অভিজ্ঞতার দিগন্ত প্রসারিত হওয়ার সঙ্গে সঙ্গে সেই যন্ত্রণা তার ভেতরে বেড়েই চলছে। আর তখন নিগ্রোমান্তা ওকে আগের মতোই গ্রহণ করত, কিন্তু তার কাছ থেকে এতই কড়াকড়িভাবে পারিশ্রমিক গ্রহণ করত যে আউরেলিয়ানোর কাছে পয়সা না থাকলে সেটাকে সে অঙ্কে লিখে রাখার বদলে বুড়ো আঙুলে নখ দিয়ে দরজার পেছনে এক দাগ কেটে তার হিসেব রাখত। রাতে সে যখন প্লাজার ছায়ার মধ্যে ভেসে বেড়াত, আউরেলিয়ানো তখন এক অপরিচিত লোকের মতো বারান্দা থেকে শুভেচ্ছা বিনিময় করত আমারন্তা, উর্সুলা ও গাস্তনের সঙ্গে, যারা সচরাচর বাড়িতেই রাতের খাবার খেত আর নিজেকে ঘরবন্দি করে ফেলত, কিন্তু সে কিছুই পড়তে লিখতে এমনকি চিন্তাও করতে পারত না। ব্যাকুলতার কারণে যে ব্যাকুলতা আসত রাতকে গ্রাস করে ফেলা হাসি, ফিসফিসানি, প্রথম দিকের উত্তেজনার হুটোপুটি, পরে প্রণয়কাতর সুখের বিস্ফোরণ থেকে। গাস্তন উড়োজাহাজের অপেক্ষা আরম্ভ করার পূর্বে 2 বছর যাবৎ এটাই ছিল তার জীবন, আর এভাবেই চলতে থাকত যদি না সে একদিন, যেদিন সে কাতালিয়ানোর দোকানে গিয়ে 4টি বাগাড়ম্বর ছেলেকে পায় যারা তর্ক করছে, উত্তপ্ত বিতর্কে লিপ্ত হয়েছে মধ্যযুগে কিভাবে আরশোলা মারা হতো এই নিয়ে। বৃদ্ধ বই বিক্রেতা আউরেলিয়ানো যে শুধু আসক্তির কারণে বেদা অ্যান্ড বেনেরা বলে মধ্যযুগীয় 673 থেকে 735 সালের এক সাধুপুরুষের লিখিত বই পড়ে, সে কথা জানা থাকায় একরকম পিতৃসুলভ বিদ্বেষ থেকে তাকে জোর করে আলোচনায় ঢোকার জন্য, আর সে এমনকি নিঃশ্বাসও লেয় না বলার জন্য আরশোলা দুনিয়ার প্রাচীনতম ডানাওয়ালা পতঙ্গ, সেই ওল্ড টেস্টামেন্টের সময় থেকে চটি জুতোর আক্রমণের শিকার হতো। কিন্তু যেহেতু প্রজাতিটি যে কোনো ধরনের নিধন প্রচেষ্টা রোধ হোক, সেহেতু সোহাগা মাখা টমেটোর টুকরো থেকে শুরু করে ময়দার সঙ্গে চিনির মতো মানবজাতির জন্য লগ্ন থেকে করা নির্দয় ক্ষমাহীন 1603টি বিভিন্ন প্রচেষ্টা সফলতার সঙ্গে রুখে দিয়েছে। আর এমনকি যেমন বলা যায় যে বংশবৃদ্ধি হচ্ছে মানবজাতির বৈশিষ্ট্য, তেমনি আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে আরশোলা মারার প্রবৃত্তি। আর মানুষের এই হিংস্রতার হাত থেকে রক্ষা পাবার কারণেই ওরা আশ্রয় নিয়েছিল ছায়া অন্ধকারে, যেখানে অন্ধকার সম্বন্ধে মানুষের জন্মগত ভীতি ওগুলোকে করেছিল অবদ্ধ, কিন্তু অন্যদিকে সংবেদনশীল হয়ে পড়ে মধ্যদিনের রোদের ব্যাপারে। এবং এদাদ মেডিয়া বই অনুযায়ী শতাব্দীর পর শতাব্দী আরশোলা নিধনের একমাত্র সফল পদ্ধতি হচ্ছে প্রখর সূর্যালোক। এই বিশ্বকোষীয় কাকতালীয় ঘটনাটা হয়েছিল এক বিরাট বন্ধুত্বের সূত্রপাত। আউরেলিয়ানো প্রতি বিকেলে যার তর্কবাগিসের সঙ্গে দেখা করতে থাকতে, যাদের নাম ছিল আলবারো, হেরেমান, আলফন্সো আর গাব্রিয়েল, আর ওরাই ছিল তার জীবনের প্রথম ও শেষ বন্ধু। এক লিখিত বাস্তবতাতে বন্দী ওর মতো মানুষের জন্য বিকেল 6টায় বইয়ের দোকানে শুরু হয়ে ভোররাত্রিতে বেশালায় শেষ হওয়া দিনগুলোই ছিল এক নতুন উন্মোচন। মানুষকে ঠাট্টা করার জন্য সবচেয়ে ভালো আবিষ্কৃত খেলনা হচ্ছে সাহিত্য, এ কথা তার কখনোই চিন্তায় আসেনি। জ্ঞানী কাতালিওনোর উদাহরণের উৎস ছিল খামখেয়ালিপূর্ণ, যাকে মনে করত যদি কোনো জ্ঞান ছোলা রান্নার কাজে না লাগে তাহলে সে জ্ঞানের কোনো দাম নেই। আর এই ব্যাপারটা আবিষ্কার করতে আউরেলিয়ানোর বেশ কিছু সময় লাগবে।
যে বিকেলে আউরেলিয়ানো আরশোলা সম্বন্ধে বলেছিল, সেদিন বিতর্কটা শেষ হয় সেই মেয়েদের বাড়িতে যারা পেটের দায়ে শুত। শেষ হয় এক মাকনদের প্রান্তে এক মিথ্যের বেশ্যালয়। মালকিন ছিল হাসিখুশি মামা সান্তা, যার দরজা খোলা ও বন্ধের বাতিক আছে। মনে হয় তার সার্বক্ষণিক হাসিটার উৎস হচ্ছে খদ্দেরদের বিশ্বাস প্রবণতা আর এমন এক স্থাপনাকে তারা বাস্তব বলে স্বীকার করেছে, যার অস্তিত্ব কল্পনা ব্যতিরেকে অন্য কোথাও নেই। বসার সঙ্গে সঙ্গে আসবাবপত্র ধসু পড়ত। ভাঙাচোরা গ্র্যামোফোনের মধ্যে এক মুরগি ডিমে তা দিত। বাগানের ফুলগুলো ছিল কাগজের, দিনপঞ্জিগুলো ছিল কলা কোম্পানির আসারও আগেকার। কেটে বাঁধাই করা প্রিন্টগুলো নেওয়া ছিল অপ্রকাশিত সাময়িকী থেকে। এমনকি আশপাশের পাড়াগুলো থেকে মালকিনীর ডাক পেয়ে আসা লাজুক কমবয়সী বেশ্যারাও পর্যন্ত ছিল কল্পনাপ্রসূত। ওরা হাজির হতো কোনো সম্ভাষণ ছাড়া, 5 বছর আগেকার ছোট ফুলতলা পোশাক পরে, আর সেই পোশাক তারা খুলে ফেলত সেই রকমের সরলতা নিয়ে যে সরলতা নিয়ে তারা ওগুলো পড়েছিল। আর যৌন উত্তেজনার চরম মুহূর্তে আশ্চর্য হয়ে চিৎকার করে উঠত, দেখো ছাদটা কিভাবে ভেঙে পড়ছে বলে। আর যখনই পাওনা 1 পেসো 50 সেন্ট পেয়ে যেত, সেটা খরচ করে ফেলত রুটি ও 1 টুকরো পনিরের পেছনে, যা বিক্রি করত মালকিন নিজেই। এ পর্যন্ত হাসাহাসির মধ্যে সবথেকে ভালো হাসিটা উপহার দিয়ে, কারণ একমাত্র সেই জানত যে এমনকি এই খাবারটাও বাস্তব নয়। আউরেলিয়ানো, যার দুনিয়াটা তখন শুরু হতো মেলকিয়াদেসের পার্চমেন্ট দিয়ে আর শেষ হতো নিগ্রোমান্তার বিছানায়, সেই এই কাল্পনিক বেশ্যালয়ে পেয়ে যায় তার ভীরুতা মোচনের উপায়। গোড়ার দিকে কিছুতেই ব্যাপারটাকে বাগে আনতে পারত না। কোনো কোনো কক্ষে মালকিন সঙ্গমীর চরম মুহূর্তে ঢুকে পড়ে অংশগ্রহণকারীদের লজ্জাজনক বিষয়গুলো নিয়ে সব ধরনের মন্তব্য করত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে জগতের ওই সব বিপত্তির ব্যাপারে এতই পটু হয়ে ওঠে যে অন্যান্য রাতের চেয়ে বেশি বিশৃঙ্খল এক রাতে বৈঠকখানায় নগ্ন হয় আর তার ধারণাতীত পুরুষঙ্গের ওপর বিয়ারের বোতল বসিয়ে ভারসাম্য রক্ষা করতে করতে বাড়ি ঘুরে আসে। এইসব উচ্ছৃঙ্খল খামখেয়ালি ব্যাপারগুলোকে ফ্যাশনে পরিণত করে সেই। আর মালকিনও তার চিরন্তন হাসি সহকারে ওগুলো বিশ্বাস না করেও, কোনো আপত্তি না করে উপভোগ করে চলে। আর যখন হেরমান বাড়িটার অস্তিত্ব নাই তা প্রমাণ করতে বাড়িটা পুড়িয়ে ফেলতে চেষ্টা করে, বা অ্যালফন্সো যখন টিয়ার ঘাড় মোটকে কেবল বোল্ক দিতে শুরু করা মুরগির শানকোচো মানে স্যুপের মধ্যে ফেলে, তখনও সে সব কিছু একইভাবে উপভোগ করে। আউরেলিয়ানো যদিও একই রকমের প্রীতি ও ঐক্যের বন্ধনে 4 জনের সঙ্গে বাধা মনে করে, আর সেটা এমন বন্ধন যে যেন সবাই মিলে একজন, তারপরেও গ্যাব্রিয়েলই ছিল ওদের মধ্যে তার সব থেকে কাছের জন। এই ঘনিষ্ঠতাটা তৈরি হয় সেদিন যেদিন কাকতালীয়ভাবে সে কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার কথা উল্লেখ করে, আর তখন একমাত্র গ্যাব্রিয়েলই মনে করে যে সে কাউকে নিয়ে ঠাট্টা করছে না। এমনকি মালকিনও, যে নাকি ওদের আলোচনায় বাগড়া দিত না, সে পর্যন্ত এক রাগান্বিত দায়ীর উত্তেজনা নিয়ে বলে যে কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া, যার কথা সত্যি সে একবার শুনেছিল, যে ছিল উদারপন্থীদের মারার ছুতে হিসেবে বানানো সরকারের এক চরিত্র। অন্যদিকে গ্যাব্রিয়েল কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার ঘটনার বাস্তব সম্বন্ধে কোনো সন্দেহ প্রকাশ করে না, কারণ তার প্রপিতামহের বাবা কর্নেল এরিনেল্ডো মার্কেস ছিল তার অবিচ্ছেদ্য বন্ধু ও সহযোদ্ধা। ওইসব স্মৃতির অস্থিরমতি চালচলনের ফলে শ্রমিক হত্যার প্রসঙ্গে পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ে। যতবারই আউরেলিয়ানো প্রসঙ্গটা ওঠাত, ততবারই শুধু মালকিনই নয়, যারা তার চেয়েও বয়সী, যারা স্টেশনে ঘেরাও শ্রমিক হত্যার বানোয়াট ঘটনার নিন্দা করত 200 ব্যাগান ভর্তি মৃতের কথা, এমনকি তারাও জোর দিয়ে বলে যে সবকিছু বৈধ কাগজপত্র আর প্রাইমারি স্কুলের পাঠ্যপুস্তকে লেখা আছে, কখনোই কলা কোম্পানির কোনো অস্তিত্বই ছিল না। ফলে আউরেলিয়ানোর মধ্যে তার সঙ্গে যোগসাজস্য তৈরি হয় এমন এক বাস্তবতার ভিত্তির ওপর যেটাকে কেউ বিশ্বাস করত না। আর ব্যাপারটা ওদের জীবনকে এমনভাবে প্রভাবিত করে যে দুজনেই নিজেদের আবিষ্কার করে পথভ্রষ্ট এক হারানো পৃথিবীতে, যে পৃথিবীর অস্তিত্ব রয়েছে শুধু স্মৃতিকাতরতায়। যেখানেই ঘুম আসত গ্যাব্রিয়েল ঘুমিয়ে যেত সেখানেই। আউরেলিয়ানো ওটে বেশ কয়েকবার রৌপ্যশালায় বিছানা করে দেয়, কিন্তু শোবার ঘরগুলোতে মৃতদের পায়চারার জ্বালায় অস্থির হয়ে সে রাতগুলো জেগেই কাটাত। তারপর ওর ভার ছেড়ে দেয় নিগ্রোমান্তার ওপর, যে দরজার পেছনে নখ দিয়ে খাড়া খাড়া দাগ দিয়ে তার দেনার হিসাব রাখত। সামান্য যতটুকু জায়গা বাকি ছিল আউরেলিয়ানোর দেনার পাশে। যদিও জীবন তখন অসঙ্গতি, তবু কাতালানীয়র প্রেরণায় স্থায়ী কিছু একটা করতে চাইত। ওই ছিল সেই লোক যার মধ্যে প্রাচীন ধ্রুপদী সাহিত্যের অধ্যাপকের অভিজ্ঞতা আর তার রিরহ বইয়ের ভাণ্ডার ওদের বাধ্য করত গোটা এক রাতে 37তম নাটকীয় অবস্থার খোঁজ করতে এমন এক গ্রামের, যার গ্রামের কারোরই প্রাইমারি স্কুলের গণ্ডি পেরোনোর উৎসাহ বা সম্ভাবনা কিছুই ছিল না। বন্ধুত্বের ব্যাপারাতে মোহিত আর ফের্নান্দা হীনতার নিষিদ্ধ জগতের জাদুতে আবিষ্ট আউরেলিয়ানো পার্চমেন্ট গবেষণা ছেড়ে দেয় ঠিক সেই সময় যখন নিজেকে আবিষ্কার করছিল পদ্মের চরণে লেখা সাংকেতিক ভবিষ্যৎবাণী হিসেবে।
কিন্তু পরে যখন বুঝতে পারে বেশ্যালয় ত্যাগ না করেও সবকিছুর জন্য যথেষ্ট সময় পাওয়া যায়, তখন মেলকিয়াদেসের কামরায় ফিরে আসার উৎসাহ পায় আর ডিসিশন নেয় শেষ সূত্র আবিষ্কার করা পর্যন্ত খাটতে। তখন সেই সময় যখন গাস্তন বিমান আসার অপেক্ষা শুরু করে আর আমারান্তা উর্সুলা এতই সঙ্গহীন বোধ করতে থাকে যে এক সকালে হাজির হয় কামরাটায়। এই মানুষ খেকো বলে ওকে, আবার গুহায় ফিরেছিস? নিজ হাতে ডিজাইন করে তৈরি করা পোশাক ও সবালো মাছের মেরুদণ্ডের কাঁটা দিয়ে বানানো লম্বা গলার হার ওকে করে তুলেছিল অপ্রতিরোধ্য। স্বামীর বিশ্বস্ততায় নিঃসন্দেহ হয়ে রশি ত্যাগ করেছে সে, আর মনে হয় ফেরার পরেই প্রথমবারের মতো একটু স্বস্তি বোধ করছে। তার উপস্থিতি টের পেতে আউরেলিয়ানোকে তাকাতে হয় না। কাজের টেবিলের ওপর কোনোই রেখে সে এতই ঘনিষ্ঠ, এতই প্রতিরোধবিহীনভাবে দাঁড়ায় যে আউরেলিয়ানো তার অন্তঃস্থলের হাড়ের শব্দ পর্যন্ত অনুভব করে, আর আমারান্তা উর্সুলা পার্চমেন্টের ব্যাপারে উৎসাহ দেখায়। আউরেলিয়ানো নিজের অস্বস্তিকে জয় করতে পালিয়ে যেতে প্রস্তুত স্বরকে পাকড়াও করে প্রণানটাকে যখন সেটা চলে যেতে চাইছিল, আঁকড়ে ধরে স্মৃতিকে যা পরিণত হচ্ছিল পচা জেলিফিশে, আর কথা বলে সংস্কৃত ভাষার যাজকীয় পরিণতি নিয়ে, সময়ের স্বচ্ছতার ভেতর দিয়ে ভবিষ্যৎ দেখার বৈজ্ঞানিক সম্ভাবনা নিয়ে, যেমনটি পড়া যায় আলোর সামনে কাগজ ধরলে। কথা বলে যায় ভবিষ্যৎবাণীগুলো যাতে নিজেরাই নিজেদের কাছে পরাজিত না হয় তার জন্য ওগুলোর অর্থোদ্ধারে প্রয়োজনীয়তা নিয়ে, নোস্ট্রাদামসের শতাব্দী নামের বইগুলো ও সাধু মিয়ান করা ভবিষ্যৎবাণী মোতাবেক কান্তাব্রিয়ার ধ্বংস নিয়ে। হঠাৎ করেই জন্মলগ্ন থেকে ওর ভেতরে থাকা ঘুমন্ত কামনার ধাক্কায় ও নড়ে ওঠে। কথা বলায় কোনো বিরতি না দিয়ে আউরেলিয়ানো ওর হাতে হাত রাখে এই বিশ্বাসে যে তার চূড়ান্ত এই সিদ্ধান্তটা সমস্ত দুশ্চিন্তার অবসান ঘটাবে। আমারান্তা উর্সুলা অবশ্য শৈশবে যেমনটি করত তেমনি সারল্যে ভরা স্নেহ নিয়ে ওর তর্জনীটা ধরে, আর ধরে রাখে যতক্ষণ পর্যন্ত আউরেলিয়ানো ওর প্রশ্নের জবাব দিচ্ছিল। ওভাবেই থাকে তারা বরফ শীতল তর্জনীর বন্ধনে বাঁধা পড়ে, যে বন্ধনই কোনো অনুভূতির আদান প্রদান করে না যতক্ষণ পর্যন্ত না আমারান্তা উর্সুলা তার মুহূর্তকালীন স্বপ্ন থেকে জেগে ওঠে আর নিজের কপালে চাপড় মারে। পিঁপড়ে আতকে ওঠে বলে। তার ফলে সে ভুলে যায় পাণ্ডুলিপির কথা। পরে নাচের ছন্দে এক পা ফেলে দরজার কাছ থেকে আঙুলের ডগা দিয়ে আউরেলিয়ানোর দিকে চুমো ছুঁড়ে দেয়, যেমনটি ওর বাবা দিয়েছিল ব্রাসেলসে যাওয়ার বিকেলে। ওসব আমাকে পরে বলিস বলে, আমি ভুলে গিয়েছিলাম যে আজ হচ্ছে পিঁপড়ের বাসায় চুন দেওয়ার দিন। যখন তার স্বামী খুঁটিয়ে খুঁটিয়ে আকাশ দেখায় ব্যস্ত আর ওদিকটাতে তার কিছু করার থাকত, তখন মাঝে মধ্যে ঘরটাতে ঢুকত সে, থাকত অল্প সময়ের জন্য। অন্যদিকে এই পরিবর্তনে আশাবাদী আউরেলিয়ানো পরিবারের সঙ্গে খাওয়ার জন্য থেকে যেতে শুরু করে, যেমনটি আমারান্তা উর্সুলার ফেরার প্রথম মাসগুলোতে সে খেত না। গাস্তন খুশি হয় এতে। খাবার টেবিলের কথাবার্তায় যা নাকি 1 ঘণ্টার বেশি সময় ধরে চলত, গাস্তন আক্ষেপ করে যে তার অংশীদাররা তাকে ধোঁকা দিচ্ছে। ওরা তাকে জানিয়েছে এমন এক জাহাজের নাম যেটাতে বিমানটাকে তুলে দিয়েছে কিন্তু এসে পৌঁছাচ্ছে না, আর যদিও তার শিপিং এজেন্ট জোর দিয়ে জানিয়েছে যে জাহাজটা কোনোদিনও পৌঁছাবে না কারণ ক্যারিবীয় জাহাজের তালিকায় নামটা নেই, তবু অংশীদাররা নিশ্চিত করে জানাচ্ছে যে জাহাজীকরণে কোনো ভুল নেই, এমনকি ইঙ্গিত গাস্তনের চিঠিতে মিথ্যের সম্ভাবনার কথাও জানিয়েছে। এই চিঠি চালাচালির পারস্পরিক সন্দেহের এমন পর্যায়ে পৌঁছায় যে গাস্তন ঠিক করে আর চিঠি না লিখতে, আর ভাবতে শুরু করে শিগগিরই ব্রাসেলসে গিয়ে ব্যাপারটার ফায়সালা করে বিমান নিয়ে ফেরার সম্ভাবনার কথা। অবশ্য আমারান্তা উর্সুলা যখন জানায় যে সে স্বামী খোয়াতেও রাজি কিন্তু মাকুন্দ ছেড়ে কোথাও যাবে না, তখন এই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিকে অন্যদের মতোই গাস্তনকে ভেলোসিপিডের উপরে সবার এক গাধা বলে ভাবত আউরেলিয়ানো, আর এ ব্যাপারটাতে ওর প্রতি সামান্য এক ধরনের করুণাও জন্মায়। পরে বেশ্যালয়ে গিয়ে পুরুষ মানুষের চরিত্র সম্বন্ধে যখন আরও গভীর জ্ঞান লাভ করে, তখন মনে করে গাস্তনের এই গাধামির মূলে রয়েছে বন্য কামাবেগ। কিন্তু যখন তাকে ভালো করে চিনতে পারে, তখন উপলব্ধি করে যে তার সত্যিকারের চরিত্র হচ্ছে তার বাধ্যগত আচার ব্যবহারের উল্টো। আর তার মনে এক বিদ্বেষপ্রসূত সন্দেহ জাগে যে হয়তোবা এমনকি এই উড়োজাহাজের জন্য অপেক্ষাটাও হয়তোবা মিথ্যে ভান। তাই ভাবে গাস্তান অত বোকা নয় যেমনটি বাহির্যিকভাবে তাকে দেখা যায়, বরং তার উল্টো সে হচ্ছে নিষ্ঠাবান, অসীম ক্ষমতা ও ধৈর্যশীল এক ব্যক্তি।
যে নাকি নিজের স্ত্রীকে বশ করতে চায়, সবসময় তাকে সন্তুষ্টি দিয়ে, কখনো নেতিবাচক কিছু না বলে, অনিন্দ সন্তোষীর ভান করে নিজের বানানো জালে নিজেকেই জড়িয়ে পড়তে দিয়ে। সেই দিন পর্যন্ত যেদিন সে নিজেই নিজের মোহের একঘেয়েমিকে আর সহ্য না করতে পেরে নিজেই বাক্সপ্যাঁতরা বাঁধবে ইউরোপে ফেরার জন্য। আউরেলিয়ানোর পূর্বের করুণা রূপান্তরিত হয় একটা হিংস্র বিদ্রোহে। গাস্তনের পদ্ধতিটা একই সঙ্গে তার কাছে এতই বিকৃত এবং কার্যকরী বলে মনে হয় যে আমারান্তা উর্সুলাকে সাবধান করার মতো সাহস দেখায় সে। আমারান্তা উর্সুলা অবশ্য তার ভেতরের ভালোবাসার মর্মজ্বলা, অনিশ্চয়তা বা ঈর্ষার কথা খেয়াল না করে ওর সন্দেহ নিয়ে ব্যঙ্গ করে। ওর মাথায় কখনো আসে না যে আউরেলিয়ানোর মধ্যে ভাতৃপ্রতিমা ভালোবাসার চেয়েও বেশি কিছুর কারণ হয়েছে সেই যতদিন না পর্যন্ত একবার পিচ ফলের ক্যান খুলতে গিয়ে খোঁচা পেয়ে আঙুলে রক্ত বেরোলে সেটা চুষে নেওয়ার জন্য যে দ্রুততা আর অনুরাগের সঙ্গে আউরেলিয়ানো ওর দিকে এগিয়ে যায় যে তাতে ওর গায়ের পোষ দাঁড়িয়ে যায়। আউরেলিয়ানো? অনিশ্চয়তার হাসি বলে, ভালো এক বাদুড় হওয়ার জন্য তুই খুবই দুষ্টু। আউরেলিয়ানোর সমস্ত আবেগ ইপচে পড়ে তখন। ওর হাতের তালুতে ছোট ছোট চুমু দিয়ে হৃদয়ের নিভৃততম কক্ষের আগল খুলে দেয়, আর বের করে আনে এক অসীম ক্ষতবিক্ষত অন্ত্রকে আর সেই ভয়ঙ্কর পরজীবী জন্তুটাকে, যেটাকে লালন করেছে সে যন্ত্রণার মধ্য দিয়ে। আমারান্তা উর্সুলাকে বলে কিভাবে সে সান্ত্বনাহীন কান্নার জন্য জেগে উঠত মাঝরাতে, আর সেই রাগ ঢালত তার শুকোত দেওয়া অন্তর্বাসের ওপর। তাকে বলে কত উৎকণ্ঠা নিয়ে সে নিগ্রমান্তাকে বলত বিড়ালের মতো শীৎকার করতে, আর তার কানে গাস্টন 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 বলে ফোঁপাতে, আর কতটুকু চালাকি করে সে আমারান্তা উর্সুলার সুগন্ধি বোতল তছনছ করে যাতে করে পিঠের দায়ে শোয়া ছোট মেয়েদের ঘাড়ে সেই গন্ধ পায়। এই উগরে দেওয়া আবেগে ভয় পেয়ে আমারান্তা উর্সুলা আঙুল গোটাতে শুরু করে। গোটাতে থাকে শামুকের মতো যতক্ষণ পর্যন্ত না তার হাত ব্যথা ও সব রকমের করুণামুক্ত হয়ে পান্না, পোখরাজ ও পাথুরে হাড়ের এক অনুভূতিশূন্য এক পিণ্ড হয়ে ওঠে। গাধা যেন থুতু ছিটাচ্ছে এমনভাবে বলে, প্রথম জাহাজেই বেলজিয়াম যাচ্ছি আমি। এরকম এক বিকেলে বিজ্ঞ কাতালিয়ানোর বইয়ের দোকানে আসে আলভারো তার সাম্প্রতিক আবিষ্কারের কথা চিৎকার করতে করতে। এক চিড়িয়াখানার বেশ্যাপাড়া। ওটার নাম ছিল স্বর্ণালী শিশু, আর ওটা ছিল উন্মুক্ত বিশাল কক্ষ যার ভেতর দিয়ে কমপক্ষে ২০০ বক উড়তে উড়তে সময় ঘোষণা করে কান ঝালা পালা করা কককক শব্দে। নাচের মঞ্চ ঘিরে থাকা তারের খোঁয়ারের ও অ্যামাজনীয় কামেলিয়ার মাঝে ছিল রংবেরঙের সারস, তেলতেলে শুকরের মতো বিশাল কুমির, লেজে ১২টি বলয়সহ র্যাটেল স্নেক, আর সোনালি খোলসের এক ছোট্ট মহাসাগরে ডুব দিত ছিল এক পোষমানা কথা শোনা বিশাল এক ধবল কুকুর, যেটা প্রজননের কাজ করত যাতে ওটাকে খাবার দেওয়া হয়। পরিবেশটাই ছিল এক নিবিড় সরলতা, যেন সদ্য তৈরি হয়েছে সেটা, আর রক্তলাল ফুলের পাপড়ি আর সেকালে গ্রামোফোনের মাঝে ভরসাহীন অপেক্ষায় থাকা সুন্দরী মূলাত মেয়েরা সঙ্গমের এমন সব কায়দা জানত যা লোকে ভুলে ফেলে এসেছে পার্থিব স্বর্গে। দলটা প্রথম রাতে যখন মোহময় গ্রিনহাউসে হাজির হয়, যে বিশাল মিতভাষিনী মহিলা বেতে বলচায় বসে প্রবেশদ্বার পাহারা দিচ্ছিলেন, তার কাছে মনে হয় সময় উল্টো ঘুরে ফিরে গিয়েছে তার উৎসমূলে। কারণ যখন যে ৫ জন এগিয়ে আসছিল তার মধ্যে সে দেখতে পায় এক হালকা তাতারদের মতো হুনু হওয়া পাণ্ডুর লোককে, যাকে চিরদিনের মেরে দেওয়া হয়েছে নিঃসঙ্গতার ছাপ সেই পৃথিবীর শুরুর মুহূর্ত থেকে। দীর্ঘশ্বাস ফেলে বলে, আউরেলিয়ানো। নতুন করে সে আবার দেখছিল কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়াকে, যেমনটি দেখেছিল এক কুপির আলোয় যুদ্ধের অনেক আগে, ছায়াগ্রস্ত গৌরবের ও মোহভঙ্গের নির্বাসনের ও অনেক আগে দূরবর্তী সেই ভোরে, যে ভোরে সে এসেছিল তার শোবার ঘরে তাকে জীবনের প্রথম হুকুম দিতে, ভালোবাসা দেওয়ার হুকুম। সে ছিল পিলার তেরেনারা। অনেক বছর আগে, যখন পূর্ণ করেছে ১৪৫ বছর, নিজের বয়সের হিসাব রাখার বদ অভ্যাস অব্যাহতি দিয়েছে আর বাস করতে শুরু করেছে এক স্থির সময়, স্মৃতির প্রান্তে এক সম্পূর্ণ উন্মোচিত স্থায়ী ভবিষ্যতে, আর তাসের ছলনাময়ী ফাঁদ ও অনিশ্চিত জাদুকরী ভবিষ্যতের নাগালের বাইরে। ওই দিন থেকেই আউরেলিয়ানো আশ্রয় নেয় অচেনা প্রপিতামহীর কোমলতা ও বোধের।
বেতের চেয়ারে বসে সে বর্ণনা করত অতীত, বুনে যেত বংশের দাহত্ব ও দুর্ভাগ্য ও অপসৃত মাকনদের দীপ্তি, যখন আলবারো তার অট্টহাস্যি দিয়ে চমকে দিত কুমিরগুলোকে, আর আলফন্সো বানাত আগের সপ্তাহে দুর্ব্যবহার করা 4 খদ্দেরের চোখ ভুবড়ে নেওয়ার কাহিনী, আর গাব্রিয়েল বসে থাকত সেই চিন্তিত মূলত মেয়েটার ঘরে যে ভালোবাসার বদলে টাকা নিত না, চিঠি লিখিয়ে নিত তার চোরাতারবাড়ি ওরিনোকোর জেলে থাকা প্রেমিকের, যাকে সীমান্তরক্ষীরা ধরে মলত্যাগ পাত্রে বসিয়ে দিলে সেটা মল ও হিরে দিয়ে ভর্তি হয়ে গিয়েছিল। মাতৃ সমমালকিনের সেই বাস্তব বেশ্যাপাড়াই ছিল সেই জগৎ যেটা স্বপ্ন দেখেছিল আউরেলিয়ানো ওর দীর্ঘ বন্দিদশায়। তখন সে এত ভালো বোধ করত নির্ভেজাল সঙ্গীদের, এত কাছা ছিল যে সেই বিকেলে যখন আমারান্তা উর্সুলা তার ভ্রম দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেয়, তখন সে অন্য কোনো আশ্রয়ের কথা ভাবে না। কথার মধ্যে দিয়ে নিজেকে উজাড় করে দেওয়ার জন্য প্রস্তুত ছিল, যাতে হৃদয়কে চেপে ধরে রাখা গিঁটগুলো খুলে দেয়। কিন্তু সে শুধু পিলার তেরেনারার কোলের ওপর ঝরিয়ে দেয় নয়ন থেকে বেরোনো তরল সান্ত্বনা বাড়ি। পিলার আঙুল দিয়ে তার মাথার চুলে বিলি দিয়ে ওকে শেষ করতে দেয়, আর মুখে যে ও ভালোবাসার জন্য কাঁদছে সেটা না বললেও মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন এই কান্নাকে সঙ্গে সঙ্গেই চিনতে পারে। ঠিক আছে বাছা, এবার বল সে কে? যখন আউরেলিয়ানো তাকে নামটা বলে, পিলার তের্নেরা এক গভীর হাসিতে ফেটে পড়ে, সেই প্রাচীন হাসিতে যেটা পরিণত হতো ঘুঘু পাখির ডাকে। বোয়েন্দিয়াদের বুকে এমন কোনো গোপন কথা লুকোনো নেই যা তার কাছে ছিল অভেদ্য, কারণ 1 শতাব্দী যাবৎ তাস আর অভিজ্ঞতা তাকে শিখিয়েছে যে এই বংশের ইতিহাস হচ্ছে এক ঘূর্ণমান চাকা, যেটার ক্রমবর্ধমান অবক্ষয় ও নষ্ট অক্ষ না থাকলে সেটা ঘুরতেই থাকত অনন্তকাল জুড়ে। কিছুই চিন্তা করিস না, হাসে সে যেখানেই থাকুক না কেন তোর জন্য অপেক্ষা করছে। তখন ছিল বিকেল 4:30, যখন আমারান্তা উর্সুলা গোসল সেরে বেরোয়। আউরেলিয়ানো ওকে দেখে নিজের ঘরের সামনে দিয়ে হেঁটে যেতে। তার পরনে ছিল ছোট কোমল ভাঁজের আংরাখা, আর তোয়ালেটা পাগড়ির মতো করে মাথায় বাঁধা ছিল। প্রায় পা টিপে টিপে ওর পিছু নেয় আউরেলিয়ানো, নেশার ঘোরে টলটে টলটে ঢুকে পড়ে দৈতাদের শোবার ঘরে। যখন আমারান্তা উর্সুলা আংরাখাটার সামনেটা ফাঁক করে আবার দ্রুত বন্ধ করে চমকে গিয়ে নিঃশব্দে ইঙ্গিত করে পাশের ঘরের আধখোলা দরজার দিকে, আর আউরেলিয়ানো জানত গাস্তান ওখানে চিঠি লিখতে শুরু করেছে। ভাগ, শব্দ না করে বলে। আউরেলিয়ানো হাসে, 2 হাত দিয়ে কোমর ধরে উঁচু করে ওকে বেগুনিয়ার টবের মতো আর চিৎ করে ছুড়ে দেয় বিছানার ওপর। বাধা দেওয়ার আগেই এক জান্তব টানে খুলে ফেলে স্নানের পোশাক, আর উপস্থিত হয় এক সদ্য স্নাত নগ্নতার সামনে, যে নগ্নতার ওপর এমন কোনো রঙের আভা ছিল না, এমন কোনো মিহি রোমের রেখা ছিল না, এমন কোনো গোপন তিল ছিল না, যা নাকি অন্য ঘরের ছায়ান্ধকারের মধ্যে কল্পনা করা হয়নি। আন্তরিকভাবেই আমারান্তা উর্সুলাওকে বাধা দেওয়ার চেষ্টা করে বিচক্ষণ রোমনির সমস্ত কৌশল খাটিয়ে। তার ভেজা পিচ্ছিল নমনীয় বেজির মতো শরীর বাঁকাচোড়া করে, একই সঙ্গে হাঁটু দিয়ে তার বৃক্ষ লক্ষ্য করে গুঁতো দিতে, নখ দিয়ে মুখ খামচে দিতে। কিন্তু না ওর না আউরেলিয়ানোর মুখ থেকে বেরোয় এমন এক দীর্ঘশ্বাস, যেটা খোলা জানালা দিয়ে দেখা এপ্রিলের পরিষ্কার ছিমছাম সূর্যাস্ত দেখার ফলে বেরিয়েছে বলে মনে করতে কেউ ভুল করতে পারে। ওটা ছিল এক ভয়ঙ্কর যুদ্ধ, জীবন মরণের যুদ্ধ, কিন্তু মনে হচ্ছিল তাতে হিংসতার লেশমাত্র ছিল না, কারণ ওটা ছিল ধীর সাবধান শান্ত এলোমেলো এমন সব ভৌতিক আক্রমণ যে একটি আক্রমণও অপরটির মধ্যে সময় ছিল অপরাজিতা ফুল ফোটার আর পাশের ঘরে গাস্তনের বৈমানিকের স্বপ্ন ভুলে যাওয়ার। ওদের ভাবখানা ছিল 2 শত্রু প্রেমিক স্ফটিক চরচ্ছ সরোবরের তলায় নিজেদের ঝগড়া মিটিয়ে নিতে চেষ্টা করছে। সেই ভয়ঙ্কর বিক্ষুব্ধতা ও আনুষ্ঠানিক জোড়াজোড়ির মধ্যে আমারান্তা উর্সুলা বুঝতে পারে যে অতি সতর্কতার এই নীরবতা এতই অযৌক্তিক যে এই ধস্তাধস্তিতে যে শব্দ হচ্ছে সেটা এড়াতে যাওয়া শব্দের চেয়ে আরও প্রকট, আর সেটা তার স্বামীর আরও সন্দেহর কারণ হতে পারে। ফলে সে ঠোঁট বন্ধ অবস্থায় হাসতে শুরু করে রণে ভঙ্গ না দিয়ে, আর সে চালিয়ে যাচ্ছিল তার কপট কামড় আর শরীরটাকে বাঁকাচোড়া করছিল খুব ধীরে ধীরে, যতক্ষণ না তারা দুজনে বুঝে যায় যে একই সঙ্গে তারা শত্রু ও মিত্র। আর ধস্তাধস্তিটা গতানুগতিক খুঁটোপুটির রূপ নেয়, আর আক্রমণগুলো পরিবর্তিত হয় আদরে। হঠাৎ করে প্রায় খেলার ছলে, যেন এটা আর এক দুষ্টুমি, আমারান্তা উর্সুলা প্রতিরোধে অসতর্ক হয়, আর পুনরায় যখন ওর দ্বারা যা সম্ভব হয়েছে তা বুঝতে পেরে ভয় পেয়ে আবার প্রতিরোধ স্থাপন করতে চায়,
ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। প্রবল এক ধাক্কায় তাকে নিশ্চল করে দেয় তার ভরকেন্দ্রে, বীজ বপন করে তার এলাকায়, আর বাধা দেওয়ার ইচ্ছাটা উবে যায় মৃত্যুর কমলা রঙের শীষ আর অদৃশ্য বেলুনগুলোকে আবিষ্কারের দূরদমনীয় উৎকণ্ঠায়। বেরোনোর জন্য তোড়জোড় করা বিড়াল শীতগারের পথরোধ করতে সে কোনোভাবে চোখ বুজে হাতড়াই একটি তোয়ালে নিয়ে গুজে দেয় দাঁতের ফাঁকে। পিলার তেরনেরা মারা যায় বেতের দোলচেয়ারে এক উৎসবের রাতে স্বর্গের দরজা পাহারা দেবার সময়। তার শেষ ইচ্ছা অনুযায়ী কফিনে নয়, দোলচেয়ারে বসা অবস্থায় নাচের জায়গার কেন্দ্রে বিশাল এক গর্ত খুঁড়ে ৮ জন লোক দড়ি ধরে নামিয়ে দেয় সেটা। কালো পোশাক পরিহিত, কাঁদতে কাঁদতে পাংশু হয়ে পড়া মুলাটা মেয়েরা ইস্টারের সময়ের জপমালা জপতে জপতে খোলে নাম বা তারিখবিহীন ফলক বসিয়ে গর্তটাকে বন্ধ করার আগে কানের দুল, ব্রোচ ও আংটি খুলে গর্তে ছুঁড়ে ফেলে, আর পরে সেটা ঢেকে দেয় আমাজনীয় ক্যামেলিয়া ফুলের স্তূপ দিয়ে। পরে জীবজন্তুগুলোকে বিষ খাইয়ে মেরে দরজা জানালাগুলো ইট আর চুনসুরকি দিয়ে বন্ধ করে। ভেতর দিকে সাধুসন্তদের ছাপ মারা কাঠের তোরঙ্গে বিভিন্ন সাময়িকী থেকে দেওয়া ছবি, অনেক দূরের উদ্ভট পুরনো দ্বৈতদের ছবি দিয়ে ভরে ছড়িয়ে পড়ে পৃথিবী জুড়ে। আর সেসব দ্বৈতার কারোর মলের সঙ্গে হিলে বের হয়, কেউ কেউ ছিল মানুষ খেকো, বা কেউ ছিল গভীর সমুদ্রের তাসের মুকুট পরা রাজা। ওটাই ছিল সর্বশেষ। পিলার তেরনেরার গোড়ের মধ্যে বারোয়ারি মেয়েদের প্রার্থনা সঙ্গীত ও সস্তা অলঙ্কারের মধ্যে পৌঁছতে থাকবে অতীতের সব ধ্বংসাবশেষ, যেগুলো অবশিষ্ট ছিল বিজ্ঞ কাতালিয়নোর এক দীর্ঘস্থায়ী বসন্তের স্মৃতিকাতরতার কাছে পরাজিত হয়ে নিলামে বইয়ের দোকান বিক্রি করে ভূমধ্যসাগরীয় জন্মস্থানে ফিরে যাওয়ার পর কেউই ওর এই সিদ্ধান্তের কথা অনুমান করতে পারেনি। সে মাকন্দে এসেছিল কলা কোম্পানির জৌলুসের সময়, অসংখ্য যুদ্ধ থেকে পালিয়ে, আর ইনকিউনিবুলা ও বিভিন্ন ভাষার বইয়ের প্রথম সংস্করণ দিয়ে একটা বইয়ের দোকান দেওয়ার চেয়ে ভালো কোনো বুদ্ধি তার মাথায় আসেনি। যেখানে তার পরিকল্পনা ছিল সামনের দোকানের লাইনে দাঁড়িয়ে স্বপ্নের ব্যাখ্যা শোনার ফাঁকে ফাঁকে সাময়িক খদ্দেরেরা দোকানে এসে বইয়ের পাতায় চোখ বুলাবে যেন ওগুলো কোনো মামুলি বই। অর্ধেক জীবন সে কাটিয়ে দেয় সেই ভ্যাপসা গরম দোকানের পেছনটায়, স্কুলের খাতা থেকে ছিঁড়ে নেওয়া পাতায় বেগুনি কালি দিয়ে লেখা হিজিবিজি লিখে, আর কেউ জানত না সে কি লিখছে। যখন আউরেলিয়ানোর সঙ্গে তার পরিচয় ঘটে তখন বহু বর্ণের সেই পাতায় ভর্তি ছিল 2টি বাক্স, যা নাকি তাকে মনে করিয়ে দিত মেলকিয়াদেসের পার্চমেন্টের কথা, আর সেই সময় থেকে মাকন্দ ত্যাগ করা পর্যন্ত ভরে ফেলেছিল আরেকটি বাক্স। ফলে মনে হতো মাকন্দে থাকাকালীন সে লেখা ছাড়া আর কিছু করেনি। ওর সঙ্গে একমাত্র যাদের সম্পর্ক তৈরি হয় তারা ছিল সেই 4 বন্ধু যাদের লাটিম ও ঘুড়ির বদলে বই দিত, আর যাদের প্রাইমারি স্কুল পার হওয়ার আগেই পড়তে দিয়েছিল সেনেকা ও ওভিড। ক্লাসিক লেখকদের ব্যাপারে সে এমনভাবে কথা বলতো যেন তাদের সঙ্গে তার পরিচিতি হচ্ছে বাড়ির লোকজনের মতো, আর এত সব কিছু জানত যা তার জানার কথা ছিল না। যেমন অভ্যেসবশত সেন্ট অগাস্টিন এক পশমের জামা পরতেন যেটা উনি 14 বছর খোলেননি। এক বৃষ্টিকের কামড় খেয়ে আর্নাল্ডো দা ভিলানোভা নামক জাদুকর ছোটবেলা থেকেই নপুংসক হয়ে গিয়েছিল। লিখিত শব্দের প্রতি তার আকুলতা ছিল বিকারগ্রস্ত সমীহ ও শ্রদ্ধাহীন চটুলতা। এই দ্বৈত অবস্থা থেকে এমনকি তার নিজের পাণ্ডুলিপিও রেহাই পায়নি। আলফন্সো একবার ওগুলো অনুবাদ করার জন্য কাতালিয়নো শিখে এক রোল কাগজ নিজের পকেটে ঢোকায়, যার পকেটে সাধারণত থাকত শুধুই খবরের কাগজের কাটা অংশ আর অদ্ভুত সব নির্দেশিকা। তার কাছ থেকে এক রাতে সেগুলো হারিয়ে যায় ক্ষুধার জন্য বিছানায় যাওয়া মেয়েদের বাড়িতে। সেই বৃদ্ধ জ্ঞানী যখন তা জানতে পারে, চেঁচামেচি করে বাড়ি মাথা করার বদলে হেসে গড়াগড়ি যেতে যেতে মন্তব্য করে যে সাহিত্যের এটাই হচ্ছে স্বাভাবিক পরিণতি। অন্যদিকে নিজ গ্রামে ফিরে যাওয়ার সময় যখন বাক্স 3টি সঙ্গে নেওয়ার জন্য গোঁ ধরে, তখন তাকে নিবৃত করার সাধ্য কোনো মানুষের ছিল না। আর রেলের ইন্সপেক্টর ওগুলোকে মাল হিসাবে পাঠানোর চেষ্টা করলে যতক্ষণ না তার সঙ্গে যাত্রী কামরা সেগুলো নেওয়ার অনুমতি দেওয়া হয়, ততক্ষণ সে তাদের বিরুদ্ধে অপমানজনক প্রাচীন কার্থাজিনীয় শব্দ ছুঁড়ে ফেলে। সারা পৃথিবী পাছামারা খেয়ে ধ্বংস হবে বলে তখন সে, যখন মানুষ ভ্রমণ করবে 1ম শ্রেণীতে আর সাহিত্য 3য় শ্রেণীতে। ওটাই ছিল ওর কাছ থেকে শোনা শেষ কথা। বীজ ঘিরে একটা হপ্তা পার হয়ে যায়
যাত্রার সম্পূর্ণ প্রস্তুতিতে। কারণ সময় যত ঘনিয়ে আসছিল তার মেজাজ তত ভেঙে পড়ছিল, আর ফের্নান্দার বামন ভূতের জ্বালায় পড়ে সে জিনিসপত্র রাখছিল এক জায়গায় আর সেগুলো উদয় হচ্ছিল অন্য জায়গায়। চুতিয়া, খিস্তি করত, আমি লন্ডনের ২৭ নম্বর অনুচ্ছেদের উপর হাগি। হেরমান ও আউরেলিয়ানো ওর ভার নেয়। ওকে সাহায্য করে এক বাচ্চা ছেলের মতো। ওর টিকিট ও ইমিগ্রেশন কাগজপত্র পকেটগুলোতে ভরে দুধমার মতো মমতা নিয়ে সেগুলোকে সেফটি পিন দিয়ে আটকে দেয়। মাকন্দ থেকে বের হয়ে বার্সেলোনা পর্যন্ত গিয়ে ট্রেন থেকে নামা পর্যন্ত করণীয় কাজগুলোর বিস্তারিত ফর্দ করে। কিন্তু তারপরও বেখেয়ালে অর্ধেক টাকা পয়সা রাখা এক পাতলুন সে ফেলে দেয় আবর্জনায়। যাত্রার আগের রাতে যে তরঙ্গ নিয়ে মাকন্দ এসেছিল সেই একই তরঙ্গে কাপড় চোপড় ভরে ও মাক্সগুলোতে পেরেক মারা শেষ করে ঝিনুকের খোলসের মতো পাপড়িওয়ালা চোখ কুঁচকে এক ধরনের উদ্ধত ঔদার্য নিয়ে যে বইগুলো ওর নির্বাসন কাটানোতে সাহায্য করেছে সেই বইয়ের স্তূপ উদ্দেশ্য করে বন্ধুদের বলে, ওখানেই রেখে যাচ্ছি সব বিষ্ঠা। ৩ মাস পর ওরা বড়সড় এক খামে ২৯টি চিঠি ও ৫০টির বেশি ছবি পায়, যেগুলো গভীর সমুদ্রে কর্মহীন সময় জমা হয়েছিল কাতালিওনোর কাছে। যদিও সে কোনো দিন তারিখের উল্লেখ করত না, তবু ক্রমানুবর্তিতা স্পষ্ট ছিল চিঠিগুলোতে। গোড়ার দিকে তার সহজাত দুষ্টুমি নিয়ে বর্ণনা করেছে সমুদ্রযাত্রার বিভিন্ন ঘটনা, বাক্স ৩টে তার সঙ্গে কেবিনে ঢোকাতে না দেবার জন্য জাহাজের হোস্টেসকে রেলিং টোপকে পানিতে ফেলে দেবার ইচ্ছার কথা, কুসংস্কারবশত নয় বরং ১৩ সংখ্যাটার সমাপ্তি নেই এই বিশ্বাসে এক মহিলার মূর্খতার কথা। প্রথম রাতের খাবার টেবিলের পানিতে লেরিদার ঝর্ণায় জন্মানো বিটের স্বাদ শনাক্ত করে বাজিতে জেতার কথা। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে অবশ্য জাহাজের বাস্তবতার গুরুত্ব কমে যেতে থাকে তার কাছে। এমনকি সম্প্রতি ঘটে যাওয়া ঘটনাগুলোও হয়ে ওঠে স্মৃতিকাতরতার যোগ্য। কারণ জাহাজ যতই দূরে সরে যেতে থাকে ততই তার স্মৃতি হয়ে উঠছিল বিষণ্ণ। স্মৃতিকাতরতার ক্রমবর্ধনশীলতার এই প্রক্রিয়াটা তার ছবির মধ্যেও স্পষ্ট। প্রথম দিককার ছবিগুলোতে পপলিনের শার্ট গায়ে তার তুষারশুভ্র চুলসহ অক্টোবরের ফেনিল ক্যারিবীয় সাগরের সামনে ছিল এক সুখী চেহারা। শেষ দিককারগুলোতে গায়ে ছিল কালো জ্যাকেট, গলায় সিল্কের মাফলার আর হেমন্তের সাগরে নিশাচরের মতো এগিয়ে চলা এক শোকার্থ জাহাজের ডেকে পা না দেওয়ার কারণে পাণ্ডু চেহারায় ছিল এক মৌনতা। হেরমান ও আউরেলিয়ানো উত্তর দিত চিঠিগুলোর। প্রথমে এত চিঠি লিখত যে ওকে মাকন্দে যখন ছিল তার চেয়েও কাছের বলে মনে হতো, আর চলে যাবার সময় যে রাগ ছিল তার কোনো চিহ্নই পাওয়া যেত না আর। প্রথমে বলতো যে সবই আগের মতো আছে, যে বাড়িতে জন্ম নিয়েছিল তখনও ওখানে গোলাপি শামুক ছিল, হেরিং মাছের স্বাদ ঝলসানো রুটির সঙ্গে আগের মতোই লাগে, সাঁঝের বেলা আগের মতোই সুগন্ধ ছড়ায় গায়ের ঝর্ণাটা। পুনরায় স্কুলের খাতার পাতা ছেড়ে বেগুনি কালিতে হিজিবিজি লেখা ছিল চিঠিগুলো, যেগুলোর একটি করে বিশেষ অনুচ্ছেদ উৎসর্গ করত ওদের প্রত্যেকজনে। অবশ্য তারপর, যদিও সে নিজেও ব্যাপারটা খেয়াল করেনি, সে সেই পুনরুদ্ধার করার উদ্দীপনা ভরা চিঠিগুলো আস্তে আস্তে পরিবর্তিত হতে থাকে মোহভঙ্গের যাজকীয় পদ্ধতিতে। শীতের রাতেগুলোতে চিমনির ওপর যখন স্যুপ গরম হতো, তখন সেই দোকানটার পেছনের উত্তাপের জন্য, ধূলিধূসর আমানদালগুলোর উপরে সূর্যালোকের গুনগুনির জন্য, সিয়েস্তার সময় ভ্যাপসা গরমের মধ্যে ট্রেনের সিটির জন্য মনটা আনচান করত, ঠিক যেমনটি মাকন্দে থাকাকালীন মনটা কেঁদে উঠত চিমনির উপর গরম হওয়া স্যুপের জন্য, কফি বিক্রেতার ডাক আর সন্ধে পলায়মান ভরতভাকিগুলোর জন্য। দুই আয়নার প্রতিচ্ছবির মধ্যে দুই স্মৃতিকাতরতার পাল্লায় পড়ে সে তার অসাধারণ অবাস্তব বোগ খুই ফেলে, যতক্ষণ না সে সবাইকে মাকন্দ থেকে চলে যেতে উপদেশ দেয়। বলে দুনিয়া মানবিক হৃদয় সম্বন্ধে যা শিখেছে সেসব ভুলে যেতে, অরাসিওর ওপরে যেন হাগে, আর যেখানেই থাকুক না কেন মন যেন রাখে যে অতীত হলো মিথ্যা, স্মৃতির ফিরে আসার কোনো রাস্তা নেই, যত বসন্ত পার হয়ে গেছে তা অনুদ্ধারণীয়, আর সবচেয়ে উত্তাল, সবচেয়ে একনিষ্ঠ প্রেমও হচ্ছে শেষাবধি ক্ষণস্থায়ী বাস্তবতা। আলভারোই হচ্ছে প্রথম যে মাকন্দ ছড়ার পরামর্শ গ্রহণ করে। সব কিছু বিক্রি করে সে
এমনকি পোষা বাঘটা পর্যন্ত, যেটা দিয়ে সে বাড়ির উঠানের পাশ দিয়ে যাওয়া লোকজনদের উত্ত্যক্ত করত। আর এমন এক অসীম ট্রেনের টিকিট কাটে, যেটার যাত্রা কখনোই শেষ হবে না। যাত্রাপথের স্টেশনগুলো থেকে যে পোস্টকার্ডগুলো পাঠাতো, সেগুলোতে ওয়াগানের জানালা দিয়ে মুহূর্তের জন্য দেখা প্রতিচ্ছবির সোল্লাস বর্ণনা থাকত। আর ওগুলো সে এমনভাবে বর্ণনা করত, মনে হতো যেন এক দীর্ঘ অপসৃয়মান কবিতাকে ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিচ্ছে বিস্তৃতির তলে। লুসিয়ানার তুলোক্ষেতের বিশালাকায় নিগ্র, কেন্টাকি নীল ঘাসের মধ্যে ডানাওয়ালা ঘোড়া, আরিজোনার উত্তপ্ত সূর্যাস্তে গ্রিসের প্রেমিক প্রেমিকা, মিশিগানের হ্রদের পাড়ে জলছবি আঁকায় মগ্ন, লাল সোয়েটার পরা নিয়ে, যে তার উদ্দেশ্যে তুলি নাড়ায় বিদায় জানাতে নয়, বরং অপেক্ষা করতে, কারণ মেয়েটা জানত না যে ট্রেনটি দেখছে সেটা কখনোই ফিরবে না। পরে এক শনিবারে চলে যায় আলফন্স ও হেরমান, যাদের ধারণা ছিল সোমবারেই ফিরে আসবে, আর কখনোই ওদের ব্যাপারে আর কিছু জানা যায়নি। বিজ্ঞ কাতালুনীয় মাকন্দ ত্যাগের 1 বছর পর মাকন্দে থাকে কেবল গাব্রিয়েল, পড়ে থাকে খেয়ালি দাক্ষিণ্যের ভরসায়, যখন সে দিয়ে যাচ্ছিল ফ্রান্সের এক সাময়িকী প্রতিযোগিতার সব প্রশ্নের উত্তর, যে প্রতিযোগিতার প্রথম পুরস্কার ছিল একবার প্যারিস ভ্রমণ। আউরেলিয়ানো, যার নামে পত্রিকাটি আসত, সে সাহায্য করত উত্তর দিতে। মাঝে মধ্যে তার বাড়িতে, আর বেশিরভাগ সময় সিরামিকের বোতল আর মাকন্দে টিকে থাকা একমাত্র ওষুধের সব আরোগ্যের দোকানে, যেখানে বাস করত গাব্রিয়েলের গোপন প্রেমিকা মার্সেসে। দোকানটা ছিল অতীতের এক অবশিষ্টাংশ, যার নির্মূলীকরণ শেষ হচ্ছিল না, কারণ সীমাহীনভাবে তা গ্রাস করেই চলেছিল নিজেরই নিজের ভেতরে, শেষ করে চলেছিল প্রতি মুহূর্তে। কিন্তু এই শেষ করার প্রক্রিয়া কখনোই আর শেষ হবে না। গ্রামটা চূড়ান্ত নিষ্ক্রিয়তার এমন অবস্থায় পৌঁছায় যে যখন গাব্রিয়েল প্রতিযোগিতায় জিতে প্যারিসে যায়, সঙ্গে ছিল 2 প্রস্থ কাপড়, 1 জোড়া জুতো আর র্যাবেলের রচনা সমগ্র। আর ট্রেনের ইঞ্জিনিয়ারকে হাত তুলে ইশারা করতে হয় ওকে তুলে নিতে। তুর্কিদের পুরনো সড়কটা ছিল তখন এক পরিত্যক্ত কোণা, যেখানে আরবরা 1000 বছরের রীতি মেনে মৃত্যুর কাছে নিজেদের সঁপে দেওয়ার জন্য বসে থাকতা দরজায়, যদিও অনেক বছর আগে তারা বিক্রি করেছিল শেষ গঞ্জ কাপড়, আর শুধু ছায়াচ্ছন্ন শোকেসা ছিল মুন্ডুহীন কাপড় সাজানোর মানব মূর্তিগুলো। কলা কোম্পানি শহরটা, যেটাকে হয়তোবা পেট্রিশিয়া ব্রাউন শিরকার মধ্যে শশার শহর ব্লাডভিল, আলাবামায় নাতিনাতনিদের শান্ত করতে মনে করতে পারত, সেই শহরটা পরিণত হয়েছিল বন্য গাছপালা ভরা এক সমতল ভূমিতে। ফাদার আনহেলের পরিবর্তে আসা বৃদ্ধ পাদ্রী, যার নাম জিজ্ঞাসা করার কষ্টটুকুও কেউ করতে চায়নি, সে বাতের কষ্টে আর সন্দেহজনক অনিদ্রায় ভুগে দোলবিছানায় শুয়ে ঈশ্বরের কৃপা লাভের জন্য অপেক্ষা করত, আর অন্যদিকে গিরগিটি আর ইঁদুরের দল গির্জার উত্তরাধিকার দখলের জন্য বাগড়া করত। এমনকি পাখিদের কাছেও ভুলে যাওয়া সেই মাকন্দ, যেখানে ধুলো আর গরমের দৌরাত্মে শ্বাস নেওয়াও কষ্টকর, এমন এক বাড়িতে নিঃসঙ্গতার ভালোবাসার দ্বারা আর ভালোবাসার নিঃসঙ্গতার বন্ধনে বন্দী আউরেলিয়ানো ও আমারান্তা উর্সুলাই ছিল একমাত্র সুখী, আর ওরা এমনকি সারা দুনিয়ার মধ্যেও ছিল সবচেয়ে সুখী। গাস্তন ফিরে গেছে ব্রাসেলসে। বিমানের জন্য অপেক্ষা করতে করতে একদিন সে এক সুটকেসে ভরে প্রয়োজনীয় জিনিসপত্র আর ওর চিঠিপত্রের ফাইল, এই ভেবে যে একদল জার্মান পাইলটের পেশ করা ওর প্রকল্পের চেয়েও অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষী প্রস্তাব প্রাদেশিক সরকার পাইলটদের দিয়ে দেওয়ার আগে এসে বিমানযোগে ফিরে আসবে। প্রথম মিলনের পর আউরেলিয়ানো আর আমারান্তা উর্সুলা মাঝে মধ্যে স্বামীর অসতর্কতার সুযোগ নিয়ে তীব্র কামনার আগুনের তাপে শব্দ রোধ করতে গলা চেপে যে ঝুঁকি নিত, প্রতিবারই তাতে বাধা পড়ত তার অপ্রত্যাশিত ফিরে আসায়। কিন্তু নিজেদের খালি বাড়িতে একা পেয়ে এতদিনের খিদে পুষিয়ে নেওয়ার জন্য তারা উন্মত্ততার মধ্যে ঢুকে পড়ে। ওদের এই উন্মত্ত লাগাম ছাড়া কামাবেগ কবরের মধ্যে ফার্নান্ডার হাড়গুড়গুলোকে করে তুলত আশঙ্কিত, আর ওদের রাখত এক সার্বক্ষণিক উত্তেজনার মধ্যে। আমারান্তা উর্সুলার শীতকার তার প্রায় দম বন্ধ করে দেওয়া সঙ্গীত ফাঁকিয়ে যেমন ফোটে পড়ত দুপুরবেলা খাবারের টেবিলে, তেমনি ফাটিয়ে পড়ত ভাড়ার ঘরে সকাল 2টায়। আমার সবচেয়ে কষ্ট লাগে কত সময় নষ্ট করেছি আমরা। কামেশি হতবিভ্রাম্ভতায় সে দেখে লাল পিঁপড়ে ধ্বংস করছে বাগান, বাড়ির কাঠগুলো দিয়ে মিটিয়ে নিচ্ছে তাদের প্রাগৈতিহাসিক ক্ষুধা। দেখতে পায় বরান্দা দখল করছে জীবন্ত শুঁয়োপোকার স্রোত, কিন্তু একমাত্র তখনই সে ওগুলোর ব্যাপারে মাথা ঘামায় যখন ওগুলো ঢোকে তার শোবার ঘরে। আউরেলিয়ানো ত্যাগ করে পার্চমেন্টগুলো, বন্দি হয়ে পড়ে আবার বাড়ির ভিতরে, আর যেন তেন উত্তর দিত বিজ্ঞ কাতালিয়নের চিঠিগুলোর।
বাস্তবতা, সময় জ্ঞান, দৈনন্দিন জীবনের ছন্দ সব হারিয়ে ফেলে আর বন্ধ করে দেয় দরজা জানলাগুলো, যাতে কাপড় খোলার দেরিটুকু সহ্য না করতে হয়। আর বাড়িময় ঘুরে বেড়াতো যেমনটা চেয়েছিল রেমেডিওসলা বেয়া, আর ওরা সঙ্গম করত উঠানের কাদায়। আর এক বিকেলে প্রায় মরে যেতে বসেছিল যখন ওরা ভালোবাসছিল চৌবাচ্চায়। অল্প কদিনের মধ্যে লাল পিঁপড়ের চেয়েও বাড়িটা ধ্বংসের ঢের কারণ হয়ে বসে ওরা বৈঠকখানার সোফা সেট তছনছ করে, যে দোলবিছানাটা সহ্য করেছিল কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়ার বিষণ্ণ অস্থায়ী ভালোবাসা, উন্মত্ততায় ছিঁড়ে খুঁড়ে ওটাকে ওরা তোষকের নাড়িভুড়ি বের করে মেঝেতে সেটাকে খালি করলে তুলোর কারণে দম বন্ধ হওয়ার জোগাড় হয় ওদের। যদিও আউরেলিয়ানো ছিল ওর প্রতিপক্ষের মতোই হিংস্র প্রেমিক, তবু সর্বনাশের স্বর্গে আমারান্তা উর্সুলাই আদেশ করত তার নিত্য নতুন পাগলামি নিয়ে আর সুরমণ্ডিত ক্ষুধা নিয়ে, যেন ওর ভেতরে ঘনীভূত হয়েছে সেই অজেয় শক্তি যা দিয়ে ওর প্রপিতামহীর মা আরম্ভ করেছিল মিছরির ক্ষুদে জীবজন্তু বানানো। শুধু তাই নয়, যখন সে আনন্দে গান গাইত, নিজের নিত্য নতুন উদ্ভাবনে হেসে একাকার হতো, অন্যদিকে তখন আউরেলিয়ানো ক্রমশই আরও আত্মমগ্ন আর মৌন হচ্ছিল, কারণ ওর কামাবেগ ছিল আত্মকেন্দ্রিক আর জ্বলন্ত। প্রণয়ের অবসরের সময়ের মধ্যে অনাবিষ্কৃত যেসব সম্ভাবনা রয়ে গেছে, যা নাকি কামের চেয়েও বেশি আনন্দের, তা উদ্ভাবন করতে ব্যস্ত হতো ওরা। দেহ পূজায় নিবেদন করত নিজেদের। যখন আউরেলিয়ানা উর্সুনার উন্নত স্তন্দটিকে ডিমের সাদা অংশ দিয়ে ছানত, বা নারিকেলের জমা তেলের মাখন দিয়ে ওর পেলব কোমল উরুযুগল ও পিচ ফলের মতো পেটকে আরও কোমল করে তুলত, তখন উর্সুলা আউরেলিয়ানোর বিশালাকায় শিশুটি নিয়ে পুতুল খেলত। লিপস্টিক দিয়ে ওটার মাথায় সার্কাসের সঙের চোখায় ভুরুর, পেন্সিল দিয়ে তুর্কিদের মতো গো ফেঁকে অর্গ্যানজিত বোটাই লাগিয়ে পরাতো রূপালী কাগজের টুপি, এক রাতে পা থেকে মাথা পর্যন্ত পিচের জ্যাম মাখায়, একে অপরকে চাটে কুত্তার মতো, পরে উন্মত্তের মতো সঙ্গম করে বরান্দায়, আর মানুষ খাওয়া পিঁপড়ের স্রোতের মধ্যে জেগে ওঠে নিজেদের, যেগুলো তাদের খেয়ে ফেলার উপক্রম করেছিল। এসব উন্মত্তায় বিরতির সময় আমারান্তা উর্সুলা গাস্তনে চিঠির উত্তর দিত। তাকে ওর এতই দূরের ও ব্যস্ত মনে হতো তার ফিরে আসাটা ছিল এক অসম্ভব ব্যাপার। প্রথম দিককার এক চিঠিতে গাস্তন জানায় যে তার অংশীদাররা আসলেই বিমানটা পাঠিয়েছিল, কিন্তু ব্রাসেলসের এক শিপিং এজেন্সির ভুলে সেটাকে তানজানিয়ার এক ঠিকানায় পাঠিয়ে দেওয়া হয়েছে, আর মাকোন্দ নামের এক উপজাতির কাছেই ওটাকে ডেলিভারি দেওয়া হয়েছে। এই বিভ্রান্তি এমন এক সময় অপচয় রহস্যা তৈরি করেছে যে শুধু বিমানটা ফিরে পেতেই লেগে যাবে 2 বছর। কাজেই হঠাৎ করে তার ফিরে আসার সম্ভাবনা নাকচ করে দেয় আমারান্তা উর্সুলা। অন্যদিকে বিজ্ঞ কাতালিওনোর চিঠি ছাড়া পৃথিবীর আর কারো সঙ্গে যোগাযোগ ছিল না আউরেলিওনোর। তার সঙ্গে শুধু গাব্রিয়েলের খবর পেত নীরব ফার্মেসিস্ট মের্সেডেস থেকে। গোড়ার দিকে যোগাযোগটা ছিল বাস্তব। ফেরত আসার টিকিট বদলে টাকা নিয়ে নেয় গাব্রিয়েল। প্যারিসে থেকে যাবে বলে আর জীবিকা নির্বাহ করতে সে বিক্রি করত দক্ষিণ রাস্তার এক অন্ধকার হোটেলের পরিচারিকাদের ফেলে দেওয়া পুরনো খবরের কাগজ ও খালি বোতল। আউরেলিয়ানো তখন ওকে কল্পনা করতে পারত গলা উঁচু এক সোয়েটার পরনে, যেটাকে সে শুধু খুলত যখন মন্তপার্নাসের বারান্দাগুলো ভরে উঠত বসন্তকালীন কপতিতে, আর খিদেকে ধাপ্পা দিতে সে ঘুমাতো দিনে আর লেখালেখি করত রাতে। সেই ঘরে, যে ফুলকপি সেদ্ধর ফেনার গন্ধে ভরা ঘরে মারা যাবে রোকামাদুর। যদিও ওর সম্পর্কিত খবরগুলো ক্রমশ এতই অনিশ্চিত হয়ে ওঠে, আর তেমনি বিজ্ঞের চিঠিপত্রগুলো এতই অনিয়মিত ও বিষণ্ণ হয়ে ওঠে যে আউরেলিয়ানো ওদের কথা ভাবতে অভ্যস্ত হয়ে পারে, যেমনটি আমারান্তা উর্সুলা ভাবত স্বামীর কথা। আর দুজনে ভাসতে থাকে এক শূন্য জগতে, যেখানে একমাত্র দৈনন্দিন ও নিরন্তর বাস্তবতা ছিল শুধু প্রণয়। হঠাৎ করেই সেই অসচেতন আনন্দ ঘন জগতে এক ঝড়ের মতো আসে গাস্তনের ফিরে আসার খবর। আউরেলিয়ানো ও আমারান্তা উর্সুলার বোধোদয় হয়, নিজেদের হৃদয়ের ভেতর গর্ত খুঁড়ে বুকে হাত রেখে একে অপরের মুখের দিকে তাকায় আর উপলব্ধি করে যে তারা এতই পরস্পরের সঙ্গে মিশে গেছে যে বিচ্ছেদের চাইতে মরণকেই তারা ভালো মনে করে। ফলে আমারান্ত উর্সুলা পরস্পর বিরোধী বাস্তবতা ভরা এক চিঠি লেখে স্বামীকে, যেটাতে স্বামীকে ভালোবাসার কথা স্পষ্ট করে জানায় সে উন্মুখ হয়ে আছে তাকে দেখার জন্য, আর একই সঙ্গে স্বীকার করে যে নিয়তির অমোঘ ষড়যন্ত্রের বলি হিসেবে আউরেলিয়ানো ব্যতিরেকে তার বেঁচে থাকা অসম্ভব। ওরা যা ভেবেছিল ঘটে তার উল্টো। গাস্তন ওদের এক শান্ত, প্রায় পিতৃসুলভ উত্তর পাঠায়, যেটা সম্পূর্ণ 2 পৃষ্ঠা জুড়ে
কামবেগের ক্ষণস্থায়িত্বের ব্যাপারে সতর্কতা দিয়ে ভরা। আর শেষ অনুচ্ছেদে তাদের সুখ কামনা করে, যেমনটি সে সুখী হয়েছিল তার সংক্ষিপ্ত বৈবাহিক জীবনে। এটা এমনই এক অভাবনীয় আচরণ যে স্বামী তাকে নিয়তির হাতে ছেড়ে দেওয়ার জন্য এক অজুহাত তৈরি করেছে বলে বোধ করে। আমারান্ত উর্সুলার ক্রোধ আরও বাড়ে 6 মাস পর, যখন গ্যাস্তন লিওপোল্ডভিল থেকে, যেখানে শেষ পর্যন্ত বিমানটাকে পেয়েছে, সেখান থেকে আবার লেখে তার ভেলশিপে দ্যাপা পাঠিয়ে দেওয়ার জন্য। কারণ মাকন্দে রেখে যাওয়া জিনিসপত্রের মধ্যে একমাত্র যে জিনিসটার সঙ্গে তার আবেগজনিত মূল্য আছে, সেটি হচ্ছে ভেলশিপেদটি। আমারান্তা উর্সুলার সমস্ত রাগ আউরেলিয়নো ধৈর্য সহকারে এড়িয়ে চলে। সে চেষ্টা করে প্রমাণ করতে যে সুখের সময়ের মতোই দুঃখের সময়ও ভালো স্বামী হওয়ার যোগ্যতা আছে তার। আর গ্যাস্তনের দেওয়া শেষ পয়সাটাও যখন শেষ হয়ে যায়, তখন দৈনন্দিন প্রয়োজনীয়তা তাদের মধ্যে এমন এক একতার বন্ধন তৈরি করে যা কামাবেগের মতো চোখ ধাঁধানো ও হঠকারী নয়, বরং এটা তাদের ঠেলে দেয় কামনমাদনা ও হট্টগোলে ভরা দিনগুলোর মতো আবার প্রচণ্ড মিলনের দিকে। যখন পিলার তেরেনেরার মৃত্যু হয়, তখন ওরা একটি বাচ্চার অপেক্ষায় রয়েছে। গর্ভাবস্থার অবসর সময় আমারান্তা উর্সুলা মাছের মেরুদণ্ডের অস্থি দিয়ে গলার হাড় তৈরির এক ব্যবসা দাঁড়ানোর চেষ্টা করে, কিন্তু একমাত্র হাড় ক্রেতা মেরসেদেস ছাড়া সে আর কাউকে পায় না ওগুলো বিক্রি করার জন্য। প্রথমবারের মতো আউরেলিয়নোর জ্ঞানোদয় হয় যে তার বিভিন্ন ভাষার ব্যাপারে তার প্রতিভা, বিশ্বকোষের মতো অগাধ জ্ঞান, নিজ চোখে না দেখেও গুড়ের ও অতীতের বিভিন্ন কার্যকলাপ মনে রাখার বিরল গুণ, এসবই তার স্ত্রীর বিভিন্ন দামি পাথরের বাক্সের মতোই কার্যকর, যা মাকন্দে অবশিষ্ট বাসিন্দাদের সমস্ত টাকা পয়সা একসঙ্গে করলে যা হয় তার থেকেও বেশি মূল্যবান। ওরা বেঁচে ছিল অলৌকিকভাবে। আমারান্তা উর্সুলা তার রসবোধ বা যৌন উত্তেজক দুষ্টুমির আবিষ্কারের ক্ষমতা না হারালেও দুপুরের খাবারের পর বারান্দায় বসার অভ্যেস জন্মায়, যেটা ছিল এক ধরনের জাগ্রত সিয়েস্তা ও এক রকমের চিন্তার সময়। এর মিশ্রণ। আউরেলিয়নো ওকে সঙ্গী দিত। মাঝে মাঝে চুপচাপ বসে থাকতো ওরা ভোর পর্যন্ত, পরস্পরের দিকে মুখ করে, একে অপরের চোখের দিকে চেয়ে নীরবতায় ভালোবাসত, যেমনভাবে ভালোবাসত ওরা তাদের উন্মত্তার ভরা দিনগুলোতে। ভবিষ্যতের অনিশ্চয়তা তাদের বাধ্য করে অতীতকে দেখতে। নিজেদের দেখতে পায় ওরা হারিয়ে যাওয়া মহাপ্লাবনের স্বর্গে উঠোনের জলকাঁদায় দাপাদাপি করছে, উর্সুলাকে জ্যান্ত কবরের খেলা খেলছে। আর এই সব স্মৃতিচারণা তাদের সামনে উন্মোচন করে বাস্তবতা। স্মৃতির প্রথম দিন থেকেই ওরা একই সঙ্গে সুখী। অতীতের আরও গভীরে গিয়ে আমারান্তা উর্সুলার মনে পড়ে সেই বিকেলের কথা, যে বিকেলে রৌপশালায় ঢুকলে ওর মা ওকে বলে আউরেলিয়নো কারোরই সন্তান ছিল না, কারণ তাকে পাওয়া গেছে এক ভাসমান ঝুড়িতে। যদিও এই ভাষ্য অসম্ভব বলে মনে হয়, তবু তথ্যের অভাবে সেটার বদলে সত্য স্থাপিত করা সম্ভব হয় না ওদের পক্ষে। সব সম্ভাবনা খতিয়ে দেখার পর একমাত্র যে ব্যাপারে ওরা নিশ্চিত হয়, সেটা হচ্ছে ফর্নান্দা আউরেলিয়নোর মা ছিল না। আমারান্তা উর্সুলার কাছে বেশি বিশ্বাসযোগ্য মনে হয় যে সে হচ্ছে পেত্রা কটেসের ছেলে, যার সম্পর্কে শুধু বদনামই মনে করতে পারে ও। আর এই অনুমান তার প্রাণের মধ্যে সৃষ্টি করে এক আতঙ্কের মোচড়। সে তার বউয়ের ভাই এই নিশ্চয়তার যন্ত্রণায় আউরেলিয়ানো নিজের জন্মসূত্র সন্ধানে ছাতা ধরা পোকাকাটা কাগজ ঘাঁটতে যাজকের বাড়ি যায়। ব্যাপটাইজ সংক্রান্ত সবচেয়ে পুরনো যে কাগজ সে পায়, সেটা ছিল আমারান্তা বুয়েন্দিয়ার, যাকে বয়ঃসন্ধিকালে দীক্ষা দিয়েছিল ফাদার নিকানর হেইনা, যখন তাকে চকলেটের জাদুর কৌশলের আশ্রয় নিতে হয়েছিল ঈশ্বরের অস্তিত্ব প্রমাণের জন্য। একসময় তার মনে আশা জাগে 17 জন আউরেলিয়ানোর একজন হওয়ার সম্ভাবনায়, কিন্তু ওদের জন্মের কাগজপত্র 4 ভলিউমের ভেতর থেকে বের করে যখন দেখে তাদের ব্যাপটাইজের সময়গুলো তার বয়সের থেকে অনেক পুরনো, তখন সেই আশা মরীচিকায় পরিণত হয়। কাতর পাদ্রী দোলবিছানায় শুয়ে রক্তের অনিশ্চয়তার গোলকধাঁধায় হারিয়ে যাওয়া আউরেলিয়ানোকে তার নাম জিজ্ঞেস করে। আউরেলিয়ানো বুয়েন্দিয়া সে উত্তর দেয়, তাহলে আর খুঁজে মরিস না। ফলাফল দেওয়ার তীব্র সুরে পাদ্রী বলে, অনেক বছর আগে এখানে এক রাস্তা ছিল এই নামে, আর ফলে সেই নামে ছেলেদের নাম রাখতে লোকজন অভ্যস্ত হয়ে গিয়েছিল। রাগে কাঁপতে থাকে আউরেলিয়ানো। বলে, আপনিও তাহলে বিশ্বাস করেন না? কি বিশ্বাস করি না?
কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া ৩২টি গৃহযুদ্ধে লড়েছিলেন আর সব কটিতেই হেরেছেন, উত্তর দেয় আউরেলিয়ানো। সৈন্যরা ঘিরে ধরে আর মেশিনগান দিয়ে ৩,০০০ শ্রমিক হত্যা করে, যাদের দেহ ২০০ ওয়াগানে ট্রেনে করে নিয়ে যায় সাগরে ভাসিয়ে দিতে। পাদ্রী ওকে এক করুণার দৃষ্টিতে মাপে। বাছা আমার, দীর্ঘশ্বাস ফেলে। আমি যদি তোর আর আমার অস্তিত্বের ব্যাপারে নিশ্চিত হতে পারতাম, তাহলেই সেটাই ছিল যথেষ্ট। কাজেই আউরেলিয়ানো ও আমারান্তা ঝুড়ির গল্পটাকেই মেনে নিয়েছে, এই কারণে নয় যে ওরা বিশ্বাস করেছে, বরং গল্পটা তাদের আতঙ্কের হাত থেকে রেহাই দেওয়া বলে। গর্ভাবস্থা যতই এগোতে থাকে, ততই ওরা পরিণত হতে থাকে একই সত্তায়। যে বাড়িটাকে ধ্বংস করার জন্য শুধু শেষ ফুঁয়ের প্রয়োজন ছিল, সেই বাড়িতে প্রতিক্ষণে তারা একাত্ম হতে থাকে। শুধু প্রয়োজনীয় জায়গাটুকুতে নিজেদের সীমাবদ্ধ করে ওরা। যে ঘর থেকে নিশ্চল প্রণয়ের আনন্দ দেখা যেত, সেই ফের্নান্দার শোবার ঘর থেকে শুরু করে যেখানে আমারান্তা বসত আগমন প্রায় শিশুর জন্য ছোট জুতো আর ছোট টুপি বুনতে, আর আউরেলিয়ানো মাঝে মাঝে বসত জ্ঞানী কাতালিয়নোর চিঠির উত্তর দিতে, সেই জায়গাটা যেটা ছিল বারান্দার শুরু। বাকি জায়গাটা হার মানে ধ্বংসের নাছোড় আগ্রাসনে। রৌপ্যশালা মেলকিয়াদেসের কামরা, সান্তা মারিয়া দেলা পিয়েদাদের আদিম নীরব রাজত্ব সবই চলে যায় গার্হস্থ জঙ্গলের তলায়, যেগুলোর জোট খোলার সাহস কারো হয় না। প্রকৃতির হিংস্রতা বেষ্টিত আউরেলিয়ানো ও আমারান্তা উর্সুলা চাষ করে যেতে থাকে আরেগোনা ও বেগোনিয়া, আর নিজেদের জগৎকে ওরা রক্ষা করত চুন দিয়ে সীমানা এঁকে আর মানুষ আর পিঁপড়ের মধ্যে প্রাচীন যুদ্ধের শেষ পরীক্ষাগুলো খুঁড়ে। অযতনে থাকা লম্বা চুল, সকালে মুখে জেগে ওঠা কালো ছোঁক, ফুলে ওঠা পা আগেকার বেজির মতো প্রণয় পটীয়সী শরীরের পরিবর্তন ঘটাতে পারলেও দুর্ভাগ্য ক্যানারিগুলো আর বন্দি স্বামী নিয়ে আসা যৌবনে ভরা আমারান্তা উর্সুলার প্রাণোচ্ছলতায় কোনো পরিবর্তন আনতে পারে না। যত সব হাসত, কে ভাবতে পারল যে শেষ পর্যন্ত বাস করব মানুষ খেকোদের মতো। পৃথিবীর সঙ্গে সম্পর্কের শেষ সুতো ছিঁড়ে যায় যখন গর্ভাবস্থার ৬ মাসের সময় এক চিঠি আসে, যেটা নিশ্চিতভাবেই জ্ঞানী কাতালানের নয়। ওটা ছাড়া হয়েছিল বার্সেলোনা থেকে, কিন্তু খামের ওপর নীল কালি দিয়ে লেখা মৌলিক দাপ্তরিক অক্ষরের গোবেচারা নৈবৈত্তিক চেহারাই বলে দেয় ওটার ভেতরের দুঃসংবাদ। আউরেলিয়ানো খুলতে যাওয়ার সময় আমারান্তার হাত থেকে কেড়ে নেয় খামটা। এটা না, ওকে বলে, এটার ভেতর কি লেখা আছে তা জানতে চাই না। ও যা আশঙ্কা করেছিল তাই ঘটে। জ্ঞানী কাতালান আর কোনো দিন লিখে না চিঠি। সেই অজ্ঞাতনামা লোকের চিঠি, যেটা কেউ পড়েনি, পড়ে রইল মতদের করুণার ওপরে, ফের্নান্দা কোনো সময় ভুলে যাওয়া বিয়ের আইনটি রাখা তাকের ওপরে, আর ওখানেই পড়ে থেকে নিজের ভেতরের দুঃসংবাদের কারণেই নিজে শেষ হয়ে যেতে যেতে ওইদিকে নিঃসঙ্গ প্রণয় জোড়া হাল ধরে শেষ পর্বের স্রোতের দিনগুলোর উল্টো দিকে। অনুতাপহীন কুলক্ষণী দিনগুলো, যেগুলো তাদের মোহভঙ্গ বিস্মৃতির মরুভূমিতে ভাসিয়ে নিয়ে যেতে বিফল চেষ্টা করে, সেই দিনগুলোর বিপরীতে। সেই ভূমকি টের পেয়ে শেষের কয়েক মাস আউরেলিয়ানো ও আমারান্তা উর্সুলা কাটাতো হাত ধরাধরি করে, অবৈধ উন্মত্ত মিলনের ফলে সৃষ্ট শিশুর প্রতি বিশ্বস্ত মিলনে। রাতে জড়াজড়ি করে বিছানায় শুয়ে থাকার সময় চাঁদের আলোতে পিঁপড়েরা মাটি ভাঙার শব্দ ওদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করত না, এমনকি মথদের গুঞ্জন বা পাশের ঘরের আগাছা বেড়ে ওঠা নিরন্তর শীর্ষ নয়। অনেকবারই ওরা জেগে ওঠে মৃতদের চলাচলে, শুনতে পায় উর্সুলা লড়ে যাচ্ছে সৃষ্টির আইনের বিরুদ্ধে বংশরক্ষার খাতিরে, আর জোসে আর্কেদিও বুয়েন্দিয়া খুঁজে যাচ্ছে মহাত আবিষ্কারের পৌরাণিক সত্য। ফের্নান্দা করছে প্রার্থনা, কর্নেল আউরেলিয়ানো বুয়েন্দিয়া যুদ্ধে প্রতিনিয়ত হতবুদ্ধি হয়ে ছোট ছোট মাছনারি মিন্নানোস্টেড বানাচ্ছে, আর আউরেলিয়ানো সেগুন্দো পানোৎসবের হট্টগোলের মধ্যেও হাবু খাচ্ছে নিঃসঙ্গতায়। আর তখন ওরা শিখে যে প্রবল আবিষ্টতা মৃত্যুর বিরুদ্ধেও টিকে থাকে, আর ফলে অন্যান্য ভবিষ্যৎ প্রজাতির জিনিস যে দুর্দশা স্বর্গটা মানুষ থেকে পিঁপড়েরা কেড়ে নিচ্ছে, সেটা পিঁপড়েদের হাত থেকে কেড়ে নেওয়ার পরেও প্রাকৃতিকভাবে ভূত হয়ে নিজেদের ভালোবাসবে, এই নিশ্চয়তায় ওরা আবার হাসুখী হয়। এক রোমবার বেলা ৬টার সময় আমারান্তা উর্সুলার প্রসব বেদনা শুরু হয়। পেটের দায়ে বিছানায় যাওয়া মেয়েদের খালাস করার হাসি খুশি দায় খাবার টেবিলে উঠিয়ে ওর পেটের ওপর বসে আনাড়ি ঘোড়া চালকের মতো এমনভাবে চাপ দিয়ে চলে যতক্ষণ পর্যন্ত না এক দুর্দান্ত বাচ্চা ছেলের কান্নায় চাপা পড়ে যায় আমারান্তা উর্সুলার আর্তচিৎকার। অশ্রুজলের মধ্য দিয়ে আমারান্তা উর্সুলা দেখতে পায় এক বুয়েন্দিয়াকে, বিশাল শক্ত সমর্থ, বড় বড় খোলা চোখে হোসে আর্কাদিওর মতোই জেদি, আউরেলিয়ানোর মতো অতীন্দ্রিয় শক্তিসম্পন্ন, আর বংশটাকে আবার গোড়ার থেকে দোষ ত্রুটি ও নিঃসঙ্গতা এড়িয়ে যাওয়ার জন্য প্রস্তুত। কারণ ১ শতাব্দীর মধ্যে একমাত্র তারই জন্ম হয়েছে ভালোবাসা দিয়ে। এ হচ্ছে সত্যিকারের এক মানুষ খ্যাকো,
বলে ওর নাম হবে রদ্রিগো। না, প্রতিবাদ করে ওর স্বামী, ওর নাম হবে আউরেলিয়ানো, আর ও জয় করবে ৩২টি যুদ্ধ। নাড়ি কাটার পর আউরেলিয়ানোর উঁচু করে ধরা বাতির আলোয় দাই ওর শরীর থেকে এক ন্যাকড়া দিয়ে শরীরে লেগে থাকা নীল আঠালো বস্তু মুছতে শুরু করে। শুধু যখন বাচ্চাটাকে উপুর করা হয়, কেবল তখনই ওরা দেখতে পায় যে অন্য সব পুরুষের চেয়ে বাড়তি একটা জিনিস আছে তার, আর ওরা ঝুঁকে পড়ে জিনিসটা পরীক্ষা করার জন্য। ওটা ছিল শুয়োরের লেজ। বিচলিত হয় না ওরা। আউরেলিয়ানো আর আমারান্তা উর্সুলা পরিবারের অতীত জানত না, আর উর্সুলার ভয়ঙ্কর হুমিয়ারের কথাও ওদের স্মরণে আসে না। আর দায়ী মনে করে সেই অপ্রয়োজনীয় লেজটা শিশুর স্থায়ী দাঁত ওঠার পর কেটে ফেলা যাবে, আর সে এই কথা বলে ওদের আশ্বস্ত করে। এরপর আর এ নিয়ে চিন্তা করার কোনো অবকাশ থাকে না, কারণ আমারান্তা উর্সুলার রক্তপাত হয়ে পুকুর সৃষ্টি করছিল যা থামানো যাচ্ছিল না। মাকড়সার জ্বালা ছাই মিশিয়ে গোলা তৈরি করে রক্তপাত থামানোর চেষ্টা করা হয়, কিন্তু সেটা ছিল হাত দিয়ে ঝর্ণা ধারা বন্ধ করার মতো। প্রথম ঘণ্টারগুলোতে আমারান্তা উর্সুলা চেষ্টা করে ওর ভালো মেজাজ বজায় রাখতে। সে শঙ্কিত আউরেলিয়ানোর হাত ধরে অনুনয় করত দুশ্চিন্তা না করতে, আর বলত নিজের ইচ্ছার বিরুদ্ধে মরার জন্য ওর মতো মানুষ তৈরি হয়নি। আর দাইয়ের ভয়ঙ্কর রকমের চিকিৎসা পদ্ধতি দেখে হেসে ফেটে পড়ত। কিন্তু যতই আউরেলিয়ানো আশা ছেড়ে দিতে থাকে, ততই সে নিস্তেজ হতে থাকে, যেন তার উপর থেকে আলো মুছে ফেলা হচ্ছে। আর তারপর সে ডুবে যায় তন্দ্রাচ্ছন্নতায়। সোমবার ভোরে ওরা নিয়ে আসে এক মহিলাকে, যে বিছানার পাশে আবরায় মানুষ ও পশু পাখির দুই জাতের জন্যই অব্যর্থ প্রার্থনা বাক্য। কিন্তু আমারান্তা উর্সুলার তীব্র আবেগসম্পন্ন রক্ত ছিল ওসবের প্রতি সংবেদনহীন, যা ছিল একমাত্র ভালোবাসার প্রতি প্রতিক্রিয়াশীল। দুপুরবেলা ২৪ ঘণ্টার নৈরাশ্যের পর ওরা জানতে পারে সে মারা গেছে, কারণ কোনো চেষ্টা ছাড়াই রক্তপাত বন্ধ হয়ে যায়। মুখের ধারালো চোখাবা ফিরে আসে, ছোপ ছোপ দাগ মিলিয়ে যায় এক উষার প্রায় স্বচ্ছ জিপসামের আলোয়, আর ফিরে আসে হাসি। বন্ধুরা যে আউরেলিয়ানো কতটা ভালোবাসত, তাদের অভাব কতটা, তাদের সঙ্গ পাওয়ার বদলে সে কতটা দিতে পারত, সে কথা আগে সে বুঝতে পারেনি। শিশুর মায়ের বানানো ঝুড়িতে সে ওকে শোয়া একটা চাদর দিয়ে মৃতদেহের মুখটা ঢেকে দেয়, আর প্রতীতের দিকে গেছে এমন এক পথের খোঁজে উদ্দেশ্যহীনভাবে ঘুরে গ্রাম জুড়ে। ওষুধের দোকানে টোকা দেয়, যে দোকানে অনেক দিন তার যাতায়াত হয়নি, আর পায় এক ছুতোরের দোকান। যে প্রাচীন মহিলা এক হাতে বাতি ধরে দরজা খোলে, ওর বিকারগ্রস্ত অবস্থা দেখে করুণাবোধ করলেও জোর স্থির করে ওখানে কখনোই ফার্মেসি ছিল না, আর এমনকি মার্সিডেজ নামের চিকন গলা আর ঘুম ঘুম চোখের কোনো মেয়ের সঙ্গে তার পরিচয়ও হয়নি। সাবেক জ্ঞানী কাতালিয়নোর দোকানের দরজায় কপাল ঠেকে কাঁদেও, আর জানত যে এটা হচ্ছে এক মৃতের জন্য বিলম্বিত কান্না, যেটা সময় মতো সে কাঁদতে চায়নি, যাতে ভালোবাসার ঘোর না কাটে। স্বর্ণ শিশুর সিমেন্টের দেওয়ালে ঘুষি মেরে কবজি ভাঙে পিলার তেরনাকে ডেকে ডেকে, আর ওই সময় আকাশ পাড়ি দেওয়া উজ্জ্বল কমলা রঙের চাকতিগুলোর দিকেও ফিরেও তাকায় না, যেগুলোর কথা সে বহুবার ভেবেছে ছুটির রাতে শিশুসুলভ কৌতূহলবশত কাদা খোঁচা পাখি ঘোড়া বেড়ানো আঙিনার থেকে। ভেঙে ছত্রভঙ্গ হয়ে যাওয়া নিষিদ্ধ পাড়ার শেষ খোলা সেলুনে, যেখানে একদল অ্যাকর্ডিয়ান বাজক বাজাচ্ছিল রাফায়েলা এসকালোনার গান, যে ছিল বিশপের ভাগ্নে আর ফ্রান্সিসকো এ লম্ব্রের গুপ্তবিদ্যার উত্তরাধিকারী। বারের পরিচারক, যার এক হাত শুকনো, নিজের মায়ের উপর হাত তুলেছিল বলে সে আউরেলিয়ানোকে আমন্ত্রণ জানায় এক বোতল আগুয়া আর দিয়েন্তে, জ্বলন্ত জল, আখের রসের তৈরি মদ পান করার, আর আউরেলিয়ানো আমন্ত্রণ করে আরেক বোতলের। পরিচারক তাকে হাতের দুর্ভাগ্যের কথা জানায়, যেটাকে সে বোনের বিরুদ্ধে ব্যবহার করায় শুকিয়ে কুচকে গেছে, আর আউরেলিয়ানো তাকে জানায় হৃদয়ে দুর্ভাগ্যের কথা। দুজনে একসাথে কাঁদে শেষ পর্যন্ত, আর আউরেলিয়ানোর মুহূর্তের জন্য মনে হয় যে তার ব্যথা সেরে গেছে। কিন্তু যখন মাকণ্ড শেষ উষায়, যখন সে আবার একাকী হয়ে পড়ে, তখন প্লাজার মাঝখানে দাঁড়িয়ে দুই বাহু প্রসারিত করে প্রস্তুত সারা পৃথিবীকে জাগিয়ে তুলতে, আর প্রাণ খুলে চিৎকার করে, বন্ধুরা সব ভাঙকিমাগির পুত! এক পুকুর বমি ও চোখের পানির মধ্য থেকে ওকে উদ্ধার করেন নিগ্রোমান্তা। নিজের ঘরে নিয়ে যায়, পরিষ্কার করে, বাধ্য করে এক বাটি স্যুপ পান করতে। কিছুটা সান্ত্বনা পাবে মনে করে কয়লার এক দাগ দিয়ে আউরেলিয়ানোর সমস্ত অগন্তি মিলনের ঋণ মুছে ফেলে, আর তার সবচেয়ে নিঃসঙ্গতার দুঃখের কাহিনী আপনা থেকেই বলে যায়, যাতে করে ওর একাকী কাঁদতে না হয়।
ভোরে এক ভোঁতা ও সংক্ষিপ্ত ঘুম দিয়ে পুনরায় তার মাথা ব্যথার ব্যাপারে সচেতন হয়। চোখ মেলে তার মনে পড়ে বাচ্চাটার কথা। ওকে খুঁজে পায় না ঝুড়ির মধ্যে। প্রথম ধাক্কায় আমারান্তা উর্সুলা মরণ থেকে জেগে উঠে শিশুর ভার নিয়েছে মনে করে সে আনন্দে আপ্লুত হয়। কিন্তু চাদরের নিচে শবদেহটা তখনও পাথরের স্তূপের মতো পড়েছিল। যখন তার মনে হল যে বাড়িতে ঢোকার সময় দরজা খোলা ছিল, তখন সে আবেগানোর প্রভাতী দীর্ঘশ্বাস ভর্তি বারান্দা পার হয় আর উঁকি মারে খাবার ঘরে, যেখানে তখনও প্রসবের আবর্জনা পড়েছিল। ছিল বিরাট পাতিল, রক্তমাখা চাদরের স্তূপ, ছাইয়ের পাত্র আর খোলা ডায়াপারে কেচি ও বড়শি সুটোর পাশে বাচ্চার প্যাঁচানো নাড়ি। রাতে দায় বাচ্চাটার কাছে ফিরে এসেছে এই চিন্তা করার জন্য একটু শান্ত হয়ে থামে সে। দোল চেয়ারে ধপ করে বসে পড়ে, সেই একই দোল চেয়ারে যেখানে বসে রেবেকা বাড়ির ভালো অবস্থায় এমব্রয়ডারি শেখাত, যেখানে বসে আমারান্তা চেকার খেলত কর্নেল হেরিনেলদো মার্কেসের সঙ্গে, যেখানে আমারান্তা উর্সুলা বাচ্চাটার জন্য ছোট ছোট জামাকাপড় বানাত। আর বিদ্যুৎ চমকের মতো আসা সুস্থতায় সে বুঝতে পারে তার আত্মার ওপর অতীতের এত দমবন্ধকর ভার সে সহ্য করতে পারবে না। নিজস্ব ও অন্যদের স্মৃতিকাতরতার মারাত্মক বর্ণাঘাতে আহত হয়ে উপভোগ করে মৃত গোলাপঝাড়ের ওপর মাকড়সার সাহসিকতা, রাই ঘাসের ক্রমাগত চেষ্টা, ফেব্রুয়ারির জ্বলন্ত ভোরে বাতাসের ধৈর্য। আর তখনই দেখতে পায় বাচ্চাকে। সেটা ছিল এক ফুলে ওঠা শুকিয়ে যাওয়া চামড়া, যেটাকে দুনিয়ার তাবৎ পিঁপড়া প্রচণ্ড কষ্ট করে টেনে নিয়ে যাচ্ছে ওদের বাসার দিকে, বাগানের পাথর দিয়ে বানানো পথ ধরে। আউরেলিয়ানো নড়াচড়ার ক্ষমতা হারিয়ে ফেলে এই কারণে নয় যে আতঙ্কে তার শরীর অবশ হয়ে গেছে, বরং এই কারণে যে সেই মুহূর্তে বিস্ময়করভাবে মেলকিয়াদেসের রহস্যে চূড়ান্ত উন্মোচন ঘটে, আর চোখের সামনে ভেসে ওঠে পার্চমেন্টগুলোর উদ্ধৃতি সঠিকভাবে ক্রমানুসারে সময় ও কালের সঙ্গে মেলানো। বংশের প্রথমজন গাছের সঙ্গে বাঁধা থাকছে আর শেষজনকে পিপিলিকায় খাচ্ছে। জীবনের কোনো সময়ই আউরেলিয়ানো এত সজ্ঞান ছিল না যখন সে ভুলে যায় মৃতদের আর মৃতদের জন্য বেদনা, আর আবার বন্ধ করে দরজা জানালা ফের্নান্দার কাঠের তক্তা দিয়ে পেলেক ঠুকে, যাতে পৃথিবীর কোনো প্রলোভনই তাকে বিরক্ত করতে না পারে। কারণ তখন সে জানত মেলকিয়াদেসের পার্চমেন্টে লেখা আছে ওর নিজের নিয়তি। ওগুলোকে পায় সে অস্পৃষ্ট অবস্থায়, প্রাগৈতিহাসিক গাছপালার মাঝে, ভেজা বাষ্প ওঠা ডোবার মাঝে, পৃথিবী থেকে মানুষ বসবাসের সমস্ত নিদর্শন ঘরটা থেকে মুছে ফেলার জন্য দায়ী উজ্জ্বল পোকামাকড়ের মধ্যে। আর সেগুলোকে আলোতে আনার মতো প্রশান্তি তখন তার মধ্যে নেই, বরং সে ওখানেই দাঁড়িয়ে কোনো রকমের কষ্ট ছাড়াই, যেন ওগুলো লেখা আছে স্প্যানীয় ভাষায় আর দেখা যাচ্ছে মধ্য দুপুরের উজ্জ্বলতায়। সে উঁচু গালায় ওগুলোর অর্থোদ্ধার করতে শুরু করে। ওগুলো ছিল পুঙ্খানুপুঙ্খরূপে বর্ণনা সমেত মেলকিয়াদেসের লেখা পারিবারিক ইতিহাস, আর লেখা ছিল ১০০ বছর আগে। লেখা ছিল সংস্কৃতিতে, যেটা ছিল তার মাতৃভাষা, আর জোর বাক্যগুলো সম্রাট অগস্তের ব্যক্তিগত সংকেতলিপিতে, আর বিজোড় বাক্যগুলো লাসেদেসেনিয়ার সামরিক সংকেতলিপিতে। আর আরও ভালোভাবে সুরক্ষার জন্য মেলকিয়াদেস ওগুলোকে মানুষের গতানুগতিক কাল অনুসারে সাজায়নি, বরং একসঙ্গে জড়ো করেছে ১০০ বছরের সমস্ত উপাখ্যান এমনভাবে যেন ওগুলো ঘটেছে এক মুহূর্তে, আর যেটা অরেলিয়ানো আঁচ করতে শুরু করেছিল যখন সে আমারন্তা উর্সুলার প্রণয়ের বিভ্রান্তিতে মেতেছিল। আবিষ্কারের উত্তেজনায় অরেলিয়ানো এমনকি সেই চিঠিটাও বাদ না দিয়ে জোরে জোরে পড়ে যায়, যেটা মেলকিয়াদেস নিজিন আর্কাদিওকে শুনতে বাধ্য করেছিল, আর যেটাতে লেখা ছিল তার নিজের মৃত্যুদণ্ডের ভবিষ্যৎবাণী, আর যেখানে লেখা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দরী রমণীর সশরীরে আত্মায় স্বর্গে উত্তোলনের কথা। জানতে পারে পিতার মৃত্যুর পর জন্ম নেওয়া ২ যমজের জন্ম পরিচয়, যারা পার্চমেন্টের অর্থোদ্ধারে ক্ষান্ত দিয়েছিল এই কারণে নয় যে তাদের যোগ্যতা বা উদ্যম ছিল না, বরং এই কারণেও যে ওদের চেষ্টা ছিল অসময়োচিত। এই জায়গাটাতে এসে নিজের জন্ম পরিচয় জানা অধীরতায় অরেলিয়ানো কিছু অংশ বাদ দেয়। ফলে শুরু হয় বাতাস, উষ্ণ, সদ্যসৃষ্ট অতীতের কণ্ঠস্বর, প্রাচীন জেরানিয়াম গাছের গুনগুনানি, আর প্রচণ্ড একগুয়ে মোহভঙ্গের স্মৃতিকাতরতার দীর্ঘশ্বাসে পরিপূর্ণ।
ব্যাপারটা সে খেয়াল করে না, কারণ সেই মুহূর্তে সে আবিষ্কার করছে তার নিজের সত্তার প্রথম ইঙ্গিত এক কামুক পিতামহের মধ্যে, যে নিজেকে টেনে নিতে দিয়েছে এক মায়াময় মালভূমির ওপর দিয়ে এক সুন্দরী নারীর খোঁজে, যে তাকে সুখী করবে না। অরেলিয়ানো ওকে চিনে ফেলে, অনুসরণ করে ওকে, উত্তর প্রজন্মের গুপ্ত পথ ধরে, আর আবিষ্কার করে নিজের ভ্রূণ তৈরি হওয়ার মুহূর্তটি কাঁকড়া বিছে আর হলুদ প্রজাপতির মাঝে এক সূর্যান্তে স্নানাঘরে, যেখানে এক মেকানিক তার লালসা মেটাচ্ছিল এমন এক নারীর সঙ্গে, যে নিজেকে অর্পণ করছিল দুর্বিনীতা হওয়ার আকাঙ্ক্ষায়। সে ছিল এতই নিবিষ্ট যে বাতাসের দ্বিতীয় ঝাপটাটাও অনুভব করে না, যেটার ঘূর্ণিঝড়ের শক্তি দরজা জানালা খুলে ফেলে, হলঘরের পূব দিকের ছাদ উপড়ে দেয় আর তুলে ফেলে বাড়ির সিমেন্টের ভিত। শুধু তখনই সে আবিষ্কার করে যে আমারন্তা উর্সুলা তার বোন ছিল না, ছিল তার খালা, আর ফ্রান্সিস দ্রেক রিওয়াচা আক্রমণ করেছিল শুধু এই কারণে যাতে তারা নিজেদের রক্ত সম্পর্কের গোলকধাঁধায় খুঁজে বেড়াতে পারে যতদিন না জন্ম নেবে সেই পৌরাণিক জন্তু, যেটা বংশটার ইতি টেনে দেবে। মাকন্দ তখন বাইবেলে বর্ণিত হারিকেনের কবলে পড়ে পরিণত হয়েছে এক ভয়ঙ্কর ধূলি ও আবর্জনার ঘূর্ণিঝড়ে, যখন আউরেল্লানো যে সময়গুলো ভালো করেই জেনে ফেলেছে এবং সেগুলো পুনরাবৃত্তি না করার জন্য 11 পাতা বাদ দেয় আর অর্থোদ্ধার করতে থাকে বর্তমানের সেই সময়টার, যেখানে সে বাস করছিল পার্চমেন্টের শেষ পাতায়, আর নিজেই নিজের ভবিষ্যৎবাণী করতে করতে যেন সে এক কথা বলা আয়নার দিকে তাকিয়ে আছে। এরপর সে আবার কিছু পাতা বাদ দেয় নিজের মৃত্যুর তারিখ ও মৃতাবস্থার ভবিষ্যৎবাণী জেনে নিতে। অবশ্য শেষ স্তবকে পৌঁছানোর আগেই সে বুঝে যায় যে কখনোই সে ঘরটা থেকে বেরোবে না, কারণ আগেই বুঝে ফেলেছে যে আরশি নগরটা বা মরিচিকাগুলো বাতাসের টানে নিশ্চিহ্ন হয়ে যাবে, আর যখন অরেলিয়ানো ব্যাবিলনিয়া পার্চমেন্টের পাথরধার শেষ করবে, তখনই বাতাস টেনে বের করে মানুষের স্মৃতি থেকে নির্বাসিত করবে শহরটাকে, আর গুদগুলোর মধ্যে লেখাগুলো হবে অপুনরাবৃত্তিযোগ্য সেই আদিকাল থেকেই আর শাশ্বতকালের জন্য, কারণ শতবর্ষের নিঃসঙ্গতায় শাস্তি পাওয়া বংশগুলোর জন্য এ পৃথিবীর বুকে কখনোই দ্বিতীয়বারের সুযোগ ছিল না। পুস্তক কিট চ্যানেলে আপনারা শুনছিলেন গাব্রিয়েল গার্সিয়া মার্কেস রচিত উপন্যাস 100 ইয়ার্স অফ সলিটিউড। আজ অষ্টাদশ পর্বের মাধ্যমে শেষ হয়ে গেল। আপনারা সকলে ভালো থাকবেন, আশেপাশের সকলকে ভালো রাখবেন।